আবারও চলে এলাম সিলেবাসের বাইরের আরও একটি এপিসোড নিয়ে। আজকে আমি এমন দুইজন মানুষের সাথে গল্প করব যাদের মধ্যে একজন কন্টেন্ট ক্রিয়েট করতে খুবই পছন্দ করেন, যখন যাই করুন না কেন তা নিয়েই তিনি কন্টেন্ট বানিয়ে ফেলতে পারেন। আর আরেকজন, তাকে তোমরা অনেক দিন ধরেই সিলেবাসের বাইরের এপিসোডে দেখতে চাচ্ছ। তিনি এমন একজন মানুষ যিনি হাসি গানে সব সময় চারিদিক একদম মাতিয়ে রাখেন। সিলেবাসের বাইরের পঞ্চম এপিসোডে ওয়েলকাম করছি আবিদা আপু এবং অহনা আপুকে। আজকে আপনাদেরকে অনেক অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ, শাড়ি পরে। তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তাহলে কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ ভালো। আপু? এই তো আমার কলেজ এখন চলতেছে না, সো আমি অনেক শান্তিতে আছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা একদম আপনাদের ছোটবেলা থেকে শুরু করে, যে আপনাদের ছোটবেলাটা কেমন ছিল, কোথায় কেটেছে ছোটবেলাটা, ছোটবেলার কোনো মজার স্মৃতি বা মজার ঘটনা আছে নাকি যেটা আমাদের সাথে শেয়ার করতে চান? আবিদা আপু থেকে শুরু করে। আমি পাহাড়ে বড় হয়েছি, খাগড়াছড়ি জেলা আমার, একদম পাহাড়ি কন্যা বলা যাইতে পারে। খুবই প্রত্যন্ত অঞ্চলে বেড়ে ওঠা, বন্ধু বান্ধবদের সাথে একদম সহপাঠীদের সাথে খেলাধুলা করেই বড় হয়েছি। তো আমার ছোটবেলাটা অনেক মজার ছিল, একদম গোল্ডেন মেমোরিজ যেটাকে বলে। এখনো আমি ছোটবেলায় ফিরে যেতে চাই। আমার একটা গ্রুপ ছিল, তো এই গ্রুপের মধ্যে আমরা একদম মানে সমবয়স্ক সব বন্ধু বান্ধবরা ছিলাম এবং আমরা মাঠে প্রচুর খেলাধুলা করতাম। আমরা পড়াশোনা কম করতাম, খেলাধুলা বেশি করতাম। তো এইভাবেই আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি। স্কুল জীবন থেকে ধরে কলেজ জীবন সবকিছুর সাথেই পাহাড় অনেক বেশি জড়িত। পাহাড়ের মাটি বলতে আমরা পাহাড়ের সাথে খুব বেশি কানেক্টেড। তো এই আর কি। আমার হচ্ছে ছোটবেলায় অনেক স্কুল চেঞ্জ করা হয়েছে, সো কেউ যখন বলে আপু আপনি কোথায় বড় হয়েছেন, তখন আমার কাছে মনে হয় যে আচ্ছা আমি কোন জায়গার কথা বলবো। সো আমার স্কুল লাইফ শুরু কুমিল্লা থেকে, দেন এক এক জায়গায় হতে হতে আমি মাঝখানে কুয়েতে ছিলাম, দেন ওখান থেকে আমার মনে হয় ছোটবেলার হিউজ একটা পোর্শন কাছে হচ্ছে সাভারে। দেখা গেছে আমার প্রাইমারি হোক বা হাই স্কুল লাইফ হোক বা কলেজ লাইফেও ও সাভারেই থাকা। অ্যান্ড দেখা গেছে আমার হাই স্কুল লাইফে যে ফ্রেন্ড সার্কেল ছিল, মাঝখানে আমি আবার ঘাটাইলে চলে গেছিলাম আব্বুর পোস্টিংয়ের জন্য, দেন আবার হচ্ছে সাভারে ওই সেম ফ্রেন্ড সার্কেলের সাথে থাকা। তো আমার স্কুলের যে ফ্রেন্ড সার্কেলটা ছিল, মানে আমি এখনো ওদের প্রতি এতটা গ্রেটফুল। একে তো হচ্ছে মানে ইউ আর দ্য অ্যাভারেজ অফ দ্য 5 পিপল দ্যাট সারাউন্ড ইউ। তো ওদের কারণে আমার উপর অনেক পজিটিভ ইম্প্যাক্ট ছিল। আমার মনে হয় যে আমার আপু যেটা বললো যে আমরা গ্রুপ একসাথে সবকিছু করতাম, যে ক্লাসে যাওয়া, যে আচ্ছা ক্লাসে যাওয়ার আগে আচ্ছা তুই কাছে ক্লাসে যাবি, ওই কোঅর্ডিনেশনটা করে যাওয়া, দেন সব প্রাইভেট একসাথে পড়া, দেন সবকিছু একসাথে ছিল আর কি। কলেজ লাইফে ওদের সাথে ছিল। আর এমনি আমাদের বাসার এরিয়াতে যে ফ্রেন্ড সার্কেল ছিল, ওখানে তো বিভিন্ন ক্লাসের সবাই একসাথে থাকতাম। তো সবাই একসাথে বিভিন্ন যে আমরা বউচি খেলতাম, তারপর সবাই একসাথে সাইকেল চালাতে যেতাম। তো ওই মেমোরিগুলো হচ্ছে কি অনেক জোস ছিল, যে সবাই একসাথে দল বেঁধে সাইকেল চালাতে যাওয়া। তো আসলে ওগুলোর কথা মনে পড়লে মনে হয় যে আচ্ছা কি দিন ছিল, আর এখন লাইক হাউ ফাস্ট টাইম ফ্লিউ। তাহলে আবিদা আপু, আপনার এরকম কোনো মেমোরি আছে নাকি ছোটবেলায় যেটা মনে পড়লে আপনার এখন একদম মন ভালো হয়ে যায়, একদম মন খুশি হয়ে যায়? যেমন অহন আপু বললো যে এই যে খেলাধুলার স্মৃতিগুলো মনে পড়লে এখনো মনে হয় যে সেইটা সময় আবার ফিরে যেতে ইচ্ছা করে। আপনার এমন কোনো স্মৃতি আছে নাকি? হ্যাঁ, আমার এরকম স্মৃতি আছে। আমরা হচ্ছে ছুটি পেলেই সবাই চড়ুইভাতি খেলতাম। তো এই স্মৃতিটা আমি এখনো ভুলতে পারি না এবং আমি গত বছরও করেছি। আমার কিরকম ছিল, কিভাবে করেন? যে আমরা এরকম হইতো যে সব ফ্রেন্ডরা মিলে ঘর থেকে টুকটাক জিনিসপত্র আমরা চুরি করে নিয়ে যেতাম। কেউ ডিম নিয়ে আসতো, কেউ পেঁয়াজ নিয়ে আসতো, কেউ চাল নিয়ে আসতো। পরে সবাই মিলে আমরা ওটা নিজেরা রান্না করতাম, একদম নিজেরা যেরকম পারতাম ওরকম করে রান্না করতাম। তো নিজেরাই খেতাম, সেটা খুবই মজা ছিল। আরেকটা স্মৃতি আছে যেটা হচ্ছে এই জিনিসটা আর জীবনে আমার মানে ফিরে আসবে না আর কি। সেটা হচ্ছে আমাদের ইয়েতে খাগড়াছড়িতে সরা নামে একটা জিনিস আছে, সেটা হয়তো অনেকে গুগলে সার্চ করলে দেখতে পাবে সরাটা আসলে কি। তো ওটাতে একটা নালার মতো পানি আসে, তো আমরা হচ্ছে মাছ ধরতে যাইতাম সেখানে। তো আমার কাজিনরা ছিল, আমার একদম চাইল্ডহুড থেকে ওরা আমার ব্যাচমেটও ছিল, আমার কাজিনও ছিল, একদম বোনের মতো, ফ্রেন্ডের মতো। তো আমরা হচ্ছে সেখানে মাছ ধরতে 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 এমন হইতো যে একদম গহীন বনের মধ্যে চলে যেতাম, একদম জঙ্গলের মধ্যে চলে যেতাম। সেখানে কোনো মানুষ নাই, দেখা যেত পাথরের উপর শুধু চিংড়ি মাছ শুয়ে আছে। মানে এরকমও দেখেছি যে পানি পড়তেছে, উপরে পাথর, চিংড়ি মাছগুলো মানে শুয়ে আছে। মানে এরকমও সিন আমরা দেখেছি। একদম হয় না যে
ডিজনিতে আমরা যেরকম দেখি, তো এই মানে কুইনরা প্রিন্সেসরা যেরকম হারায় গেলে ওরা এরকম কিছু এক্সপিরিয়েন্স পায়, তো আমরা ছোটবেলায় এরকম কিছু এক্সপিরিয়েন্স আসলে আমাদের লাইফে হয়েছে। তো এই জিনিসগুলা আমার মানে ভীষণ ভালো লাগে, এবং আমি মাঝে মাঝে যখন অনেক বেশি ডিপ্রেশনে চলে যাই বা এরকম মনে হয় যে আর পারতেছি না, এত প্রেশার নিতে পারতেছি না, জাস্ট চোখটা বন্ধ করি আর সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে করতে থাকি, দেন আমার মন ভালো হয়ে যায়। বাহ, খুবই লাকি যে আপনি আসলে এরকম এক্সপিরিয়েন্স করতে পারছেন। আমার কাছে মনে হচ্ছিল যে কোনো একটা বইয়ের ডেসক্রিপশন চোখের সামনে দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আপু আপনারা যদি আপনাদের টিনেজ সেলফকে বা আপনাদের এর আগের যে কোনো একটা সেলফের সাথে দেখা করতে পারতেন এবং তাকে কোনো একটা অ্যাডভাইস দিতে পারতেন, তাহলে কি অ্যাডভাইস দিতেন এখন আপু? আমি অনেক স্ট্রেস নিতাম, আমি জানি না কেন। মানে আমার তখন হচ্ছে হাই স্কুল লাইফে যেটা হতো, আব্বুর তখন হচ্ছে আমার হাই স্কুলের হিউজ একটা পার্টে আব্বু কুয়েতে ডেপুটেশনে ছিল। তো ওই টাইমে হচ্ছে আমাদের পাসপোর্টে ভিসা ঠিক রাখার জন্য হচ্ছে 3 মাসের মধ্যে কুয়েতে যাওয়া আসা করা লাগতো। তো এরকম হতো যে আমি ক্লাস করছি 3 মাস, তারপর আবার কুয়েতে থাকছি। তো আসার পর এত পড়া বাকি থাকতো। তারপর আমাদের 8-এ জেএসসি ছিল, তো তখন জেএসসি মানে তো হিউজ একটা ফ্যাক্টর, 13টা সাবজেক্ট। তো আসার পর খুব স্ট্রেস লাগতো, আচ্ছা পরীক্ষা ভালো হবে না। আর আমাদের মানে যে সার্কেলটা ছিল, নট যে আমরা ওই কারণেই ফ্রেন্ডস হয়েছি, বাট সবাই হচ্ছে গিয়ে ক্লাসের টপার ছিল। তো ওই একটা জিনিস কাজ করতো যে আচ্ছা আমি যদি ভালো মার্কস না পাই, নিজের কাছেই কেমন লাগতো। বাসা থেকে যে প্রেশার ছিল তা না, বাট নিজের কাছে মনে হতো ইস ওই পরে মানে মার্কসটা কম আসলো। সো ওইটার জন্য অনেক স্ট্রেস নিতাম। সো আমার ফ্রেন্ডরা অনেক হেল্পফুল ছিল। আমার মনে হয় আমার অ্যাডমিশন লাইফেও মানে আমার ফুল টিনেজ লাইফে ওদের ইম্প্যাক্ট অনেক ভালো ছিল। সো আমার টিনেজ মানে এখন যারা টিনেজার্স আছে তাদেরকে যদি কোনো অ্যাডভাইস দিতে হয়, ফার্স্ট অফ অল হচ্ছে নিজের একটা ভালো পিয়ার সার্কেল থাকা। কারণ তুমি যেই ফ্রেন্ডগুলো চুজ করতেছো ওরা কিন্তু তোমাকেও ডিফাইন করছে, অ্যান্ড তোমার লাইফ চয়েসেস উপর অনেক বেশি ইনফ্লুয়েন্স থাকে। সেকেন্ড অফ অল হচ্ছে প্যারেন্টসের সাথে অনেক ভালো একটা রিলেশন থাকা। আমার মনে হয় আমার আম্মুর সাথে আমার ভালো একটা বন্ডিং থাকার কারণে আমি মনে হয় লাইফে যত মানে এখনো যদি কিছু একটা হয় যাচ্ছে এটা করবো নাকি ওটা করবো, আম্মু যেটা বলে যদি আমার এর অল্প একটু ভিন্ন কোনো একটা কিছু করি, আমি জানি আম্মুরটাই ঠিক হবে, খালি আমার একটু প্যারা খেয়ে দেন আম্মুরটাই আমি ফলো করব। সো প্যারেন্টসের সাথে খুব ভালো একটা রিলেশন থাকলে মানে লাইফ অনেক ইজি হয়ে যায়। মানে লাইফের অনেক প্যারা এমনি চলে যায় যখন তোমার প্যারেন্টসের সাথে খুব ভালো একটা ইকুয়েশন থাকে। অ্যান্ড থার্ড অফ অল হচ্ছে যে মানে সব কিছু একটু ইজিলি নিতে হয়। আমাদের তখনও একাডেমিক প্রেশার ছিল, এখনও অনেক একাডেমিক প্রেশার আছে। সো প্রেশার আমি ছোটবেলায় ভাবতাম ইস বড় হলে কত মজা, কারণ আমার খালামণিদেরকে দেখতাম যে ভার্সিটিতে যাচ্ছে, ওদের ফ্রেন্ডসরা আছে, হোস্টেল লাইফে এত মজা করে ওরা। তো আমি ভাবতাম ইস বড় হলে তো অনেক মজা। কিন্তু আসলে যত আমরা বড় হব সবকিছুর মাত্রাই ডিফারেন্ট হতে থাকবে, প্যারাও ডিফারেন্ট হবে, মজার লেভেলও ডিফারেন্ট হবে। সো মানে এই যেই টাইমটা আছে ওই টাইমটা ওভাবেই এনজয় করা, যে অনেক সামনের কথা ভাবতেছি বা একদম এখনের কথাই জাস্ট মানে একদম সামনের কথা ভাবতেছিও না, আবার চিন্তা করতে করতে একদম ডিপ্রেশনে চলে যাচ্ছে, এটাও করা যাবে না। একটা পেস মেনটেন করে যেতে হবে। ও এখানে আরেকটা জার্নালিং করলে অনেক ভালো। আমার মনে হয় আমি পুরো একদম হাই স্কুল লাইফ থেকে প্রচুর জার্নালিং করতাম, যে আমার যেটা নিয়েই প্যারা লাগতো বা যেটা নিয়ে আমার মনে হচ্ছে যে আচ্ছা কি হচ্ছে না হচ্ছে, জার্নালিং করলে নিজের থটসগুলোকে অনেক কম্পোজ করা যায় আর কি। আপনি প্যারেন্টসদের সাথে ভালো সম্পর্কের কথা যেটা বললেন, আমার মনে হয় এখানে হচ্ছে প্যারেন্টসদের দিক থেকেও একটা ভূমিকা রাখার ব্যাপার আছে, যে প্যারেন্টসরা যদি সেই ফ্রেন্ডলি এনভায়রনমেন্টটা ক্রিয়েট না করেন তাহলে বাচ্চাদের জন্য কানেক্ট করা অনেক কঠিন হয়ে যায়। মানে আমি যেটা বলতেছি অবশ্যই মানে আমার নিজের এন্ড থেকেও থাকা লাগবে, অ্যান্ড প্যারেন্টসের এন্ড থেকেও যে আচ্ছা বাচ্চারা তো দুষ্টামি করবেই, বা হয়তো সবকিছু তো একদম টু দ্য পয়েন্ট বা টু দ্য ঠিক মতো করতে পারবে না। সো ওই সব ক্ষেত্রে হচ্ছে একটু লিলিয়েন্ট থাকা, যে আচ্ছা না এটা তুমি ভুল করছো, সামনে থেকে এটা করো না, বা এটা করলে তোমার সামনে কি কি সমস্যা হতে পারে। এন্ড যে কোনো কিছু হলে যাতে আগে প্যারেন্টসকে গিয়ে বলে, কারণ আমরা টিনেজারদের একটা থাকে যে ফ্রেন্ডকে গিয়ে ফ্রেন্ডের কাছ থেকে অ্যাডভাইস নিচ্ছি। তোমার ফ্রেন্ড কিন্তু তোমার এইজেরই, ওর ম্যাচুরিটিও তোমার লেভেলই, সো ও তোমাকে কতটুকু ভালোই বা অ্যাডভাইস দিতে পারবে। হ্যাঁ অবভিয়াসলি ফ্রেন্ডরা অনেক হিউজ একটা সাপোর্ট, বাট আগে প্যারেন্টসের সাথে ওই র্যাপো বিল্ড আপটা ইম্পর্টেন্ট। ওই স্পেসটা থাকে ইম্পর্টেন্ট, যাতে আমি প্যারেন্টসের কাছে গিয়ে যে কোনো কিছু লাইক আজকে এটা হয়েছে কলেজে, এটা যাতে আমি গিয়ে স্কুলে এটা হয়েছে যে মানে প্যারেন্টসের সাথে শেয়ার করা যায়। আমি আপু আপনার থেকে শুনি যে টিনেজ সেলফের সাথে দেখা করতে পারলে কি অ্যাডভাইস দিতেন? আমার আসলে মানে অহনা যেরকম অনেকগুলো অ্যাডভাইস দিল, আমার এত অ্যাডভাইস নাই, কারণ হচ্ছে আমি জানি যে ছোটবেলায় এত কিছু করার আমাদের সময়ই থাকে না, আমাদের এত বেশি প্রেশার দেওয়া হয় সবকিছু নিয়ে, আসলে আমরা এত
কিছু করার টাইম পাই না। তো আমি যেটা পরামর্শ দিব সেটা হচ্ছে প্রচুর বই পড়া। আমার বাবা ছোটবেলায় একটা ভুল করেছেন, সেটা হচ্ছে আমাদেরকে একাডেমিক পড়াশোনার বাইরে তিনি আমাদের কোনো বই পড়তে দিতেন না। সার্বক্ষণিকই একাডেমিক পড়াশোনা, মানে বই শেষ করো, বই একবার শেষ করছো আবার রিভাইজ করো, এটাকে 5 বার 7 বার করে শেষ করো। বাট থাকে না যে অনেক বেশি গল্পের বই, অনেক উপন্যাস, সাহিত্য, এই টাইপ জিনিসগুলোর প্রতি সে আমাদেরকে কখনোই, বাবা মা কেউ আমাদের উৎসাহিত করতো না। কিন্তু আমার বড় হওয়ার পর মনে হলো যে আমাদের প্রচুর বই পড়া প্রয়োজন। যখন আমরা বই পড়বো আমাদের শব্দ ভান্ডার আমাদের বাড়তে থাকবে, আমাদের কথা বলা, আমরা একটা মানে ম্যাচুরিটি লেভেলটা বাড়তে থাকবে। কখন চিন্তা চেতনা এগুলো বড় হবে, এবং কখন কোথায় কার সাথে কিভাবে কথা বলতে হবে এই জিনিসগুলো কিন্তু আমরা এই বই থেকেই মোটামুটি বই পড়তে পড়তে আমরা কিন্তু বুঝে যেতে পারবো। এবং দেখা যায় কিছু 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 খুবই মানে প্রয়োজনীয় কিছু বই থাকে যেগুলো ধরো আমরা প্রেম কাহিনী, নাটক, উপন্যাস এগুলোর কথা বলতেছি না, বাট কিছু কিছু বই থাকে আসলে মানুষকে অনেক হেল্প করে থাকে এবং তোমার চিন্তা চেতনাকে বাড়াবে। তারপরে হচ্ছে তোমার এই যে আনুষঙ্গিক অনেক বিষয় নিয়ে আমরা চিন্তা করি, কিন্তু তোমার চিন্তার জগৎটাকে সে সীমাবদ্ধ করে ফেলবে। যে না, তুমি ভালো ভালো জিনিসগুলো নিয়ে ভাবো, তুমি ভাবো কিন্তু ভালো জিনিস নিয়ে ভাবো, খারাপ জিনিস নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তো এটার জন্য আসলে বই পড়া অনেক প্রয়োজন। যেমন এই যে এইচএসসি লেভেল, এসএসসি লেভেলে এসে বাংলা পড়াতে গিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা সবাই গতানুগতিক শব্দ ব্যবহার করি, আমি ভালো আছি, তুমি কেমন আছি, এমন টাইপের কমপ্লেক্স সেন্টেন্স মেকিং করাটা, এটা কিন্তু যেমন ইংরেজিতে প্রয়োজন, বাংলাতেও কিন্তু প্রয়োজন। যেমন এইচএসসি লেভেলে যারা এইচএসসিতে পড়তেছে, যাদের লেখার মানে ধরন যত সুন্দর হবে, যারা কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে, জটিল বাক্য দিয়ে সুন্দর করে নিজের লেখাটা প্রেজেন্ট করতে পারবে, বাংলায় কিন্তু তারাই ভালো মার্ক গেইন করতে পারে। আর এটার জন্য কি দরকার? তোমার শব্দ ভান্ডার লাগবে। তো সেটার জন্য আমার মনে হয় যে আমি আমার সেই ছোটবেলার আমি যদি ফিরে যাইতাম, হয়তো আমি নিজেকে অনেক বেশি বই পড়ার প্রতি উদ্বুদ্ধ করতাম। আমার মনে আপু হচ্ছে কথা বলতে বলতে আপুর বাংলা টিচার সেলফে চলে আসছে। আমি আমার টিচার সেলফকে পরামর্শ দিলেও বাংলাতে কিভাবে ভালো নাম্বার পাইতে হবে সেই পরামর্শ না, এটা একদম আমার জীবন থেকে নেওয়া, এই জন্য আমি সবাইকে এই পরামর্শটা অবশ্যই দিই। ওয়ান্স আ বাংলা টিচার অলওয়েজ আ বাংলা টিচার। আচ্ছা, এখন আপনি তো হচ্ছে বললেন একটু আগে যে আপনি অনেকবার স্কুল চেঞ্জ করেছেন। তো এই স্কুল চেঞ্জ করার ব্যাপারটা আসলে আপনার উপর কিরকম এফেক্ট রাখছে, বা আপনাকে কিভাবে চেঞ্জ করছে, বা আপনাকে কিভাবে শেপ করছে টু দ্য পারসন ইউ আর টুডে? তখন মনে হতো যে আমি মানে আমার একটা স্পেসিফিক ইয়াতে বলি, যেমন ক্লাস 9-এ যখন ক্লাস 9 শেষ করে আমার 7, 8, 9 মানে তার মানে আমি ইউজুয়ালি দেখা যেত যে এক বছরে 2-3টা স্কুল চেঞ্জ করতেছে, এরকমও হচ্ছে। সেখান থেকে একটা স্কুলে 3 বছর থাকা, সেখানকার ফ্রেন্ড সার্কেল, ওদের সাথে টিউশন, সব কিছু একসাথে অ্যারেঞ্জ করা। তো ওখান থেকে হুট করে যখন ক্লাস 10-এ, যেখানে আমার সামনে এসএসসি, তখন যখন ক্লাস চেঞ্জ করার মানে স্কুল চেঞ্জ করার বিষয় আসে, তখন আই ওয়াজ লাইক এটা কিভাবে সম্ভব, এটা করলে কিভাবে কি, আমি তো মানে আমার পরীক্ষা ভালো হবে না, এই হবে না, সেই হবে না, অনেক মানে কোনো স্টেবিলিটি নাই। পরে হচ্ছে যখন ঘাটাইলে গেলাম, ওখানে মানুষজন এত সুইট ছিল, মানে আমি ওখানে 1 বছর ছিলাম, কিন্তু ওদের সবার সাথে আমার এক্সপিরিয়েন্স, টিচারদের সাথে আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। তো আমি যখন এখন পিছনে ফিরে তাকাই, ইন হাইন্ডসাইট আমার মনে হয় ইট ওয়াজ আ ভেরি গুড থিং। বিকজ আমার মেডিকেলে যে এক্সপিরিয়েন্সটা কাজে লাগে, যে কোনো পরিবর্তনশীল পরিবেশে নিজেকে অ্যাডাপ্ট করে ফেলা। আমাদের হুট করে পরীক্ষা চলে আসতেছে, বা হুট করে আমাদের এক্সাম দিয়ে দিচ্ছে, হুট করে ক্লাস বন্ধ হয়ে যাচ্ছে, তারপর এতগুলো সিলেবাসের এক্সাম দিতে হচ্ছে, বিভিন্ন জায়গায় সিচুয়েশন চেঞ্জ হচ্ছে। ওই চেঞ্জিং সিচুয়েশনে নিজেকে ভালো মতো অ্যাডাপ্ট করতে পারার স্কিলটা আমি মনে হয় স্কুল চেঞ্জ করতে করতেই আমার মধ্যে চলে আসছে। আরেকটা বিষয় হচ্ছে বিভিন্ন জায়গার মানুষের বিভিন্ন ধরনের প্রিন্সিপালস, ভ্যালিউজ বা পয়েন্ট অফ ভিউ থাকে লাইফের উপর। তো মেডিকেলে যখন যাচ্ছি, 245 জন স্টুডেন্ট, ওরা কিন্তু এক একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসে, এক একজনের মোরালস এক এক রকম, মানে সবার লাইফের উপর চিন্তাধারা এক এক রকম থাকে। সো ওদের সাথে আমার ইন্টারাকশনটা কিরকম হবে, বা এখন আমি স্কুলের স্টুডেন্ট পড়াই, এইচএসসি স্টুডেন্ট পড়াই, অ্যাডমিশন স্টুডেন্ট পড়াই, এতজনের সাথে আমার ইন্টারাকশন, ওখানেও আমার মনে হয় অনেকাংশে আমার এই এতজন মানুষ, এত স্কুল চেঞ্জের একটা ফ্যাক্টর হেল্প করছে। বাট এটার একটা কনস হবে আমার কাছে মনে হয় যে একটা জায়গায় আমি মানে টক্সিসিটি ফেস করার আগেই আমি শিফট করে ফেলতাম, যে আমি থাকছি অল্প কয়েকদিন, 3 বছর। কারণ আমি এখন আমার অনেক ফ্রেন্ডদের কাছ থেকে শুনি যে স্কুল লাইফে এটা হয়েছে, ওটা হয়েছে, বা কিন্তু আমার অত ড্রামা ছিল না, কারণ আমি ভালো জিনিসগুলো আপনি এক্সপেরিয়েন্স করেছেন, খারাপ জিনিসগুলো আমি আসার আগে আই এম নোওয়্যার টু বি সিন। সো দেখা গেছে ফ্রেন্ডদের সাথেও ভালো বন্ডিং ছিল, এবং এত জায়গায় আমার ফ্রেন্ডরা আছে যে আচ্ছা ওখানে আছে, ও ওখানে তো আমার ওই ফ্রেন্ড আছে। সো ওইটা একটা ইয়ে আছে। আর একটা হচ্ছে যে
ভার্সিটিতে বা মেডিকেলে উঠার পর হচ্ছে এখন মনে হয় যে আচ্ছা এক জায়গায় আমি কতদিন ধরে আছি। তো ওই জিনিসটা মাঝে মধ্যে মনে হয় যে মাঝে মধ্যে মনে হয় যে আচ্ছা ছোটবেলায় চলে গেলে আর একটু ভালো হতো, এখন আবার অন্য কোথাও গিয়ে পড়তাম, অন্য অনেকগুলো ফ্রেন্ডের সাথে দেখা হতো, অন্য অনেকগুলো টিচারের সাথে দেখা হতো। সো ওইটা একটা ভালো জিনিস আমার কাছে মনে হয়েছে যে না, দিস ইজ সামথিং দ্যাট স্টাক উইথ মি। তাহলে ওই এক্সপেরিয়েন্সটা আপনার একটা রিয়েল লাইফ টিচারের মতো কাজ হ্যাঁ করেছে অনেক, ছোটবেলা থেকে। আমি এত ভ্যারাইটি অফ মানুষের সাথে পরিচয় হয়েছে এত, এবং টিচারদের সাথে আমার অনেক ভালো এক্সপিরিয়েন্সেস ছিল যে মানে এক এক জায়গার টিচার। আমার যেমন কুয়েতে আমাদের যে ক্লাস 7-এর ফার্স্ট যে টিচার ছিলেন, কুয়েতে কি বাংলা মিডিয়ামে পড়াশোনা না করেছেন? তখন আমি ইংলিশ মিডিয়ামে ছিলাম। ক্লাস 6-এ আমি একসাথে 3টা ভার্সনের ক্লাস করছি বাংলাদেশে। যখন মানে আমি ক্লাস 6-এর জানুয়ারি পর্যন্ত ইংলিশ ভার্সনে ছিলাম, দেন হচ্ছে ফেব্রুয়ারির দিকে হচ্ছে আমরা কুয়েতে শিফট করি, তখন আমি ওখানে গিয়ে ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়। তারপর শেষের দিকে এসে ডিসাইড হয় যে আমি হচ্ছে গিয়ে ক্যাডেটে এক্সাম দেবো। তখন বাংলাদেশে ব্যাক করে সব বাংলা ভার্সনের সব কিছু A to Z ওই বইয়ে শেষ করা, অ্যান্ড দেন বাংলা ভার্সন থেকে হচ্ছে গিয়ে ফাইনাল এক্সাম দেওয়া। সো এক বছরে 3টা ভার্সন ছিলাম আর কি। সো ওইটা ওয়াজ আ ওয়াইল্ড এক্সপিরিয়েন্স। বাট তখন আমাদের ওখানকার যে ইংলিশ মিডিয়ামের যে ক্লাস টিচার ছিল, আমার ওনার নামটা মনে নেই, শি ওয়াজ সাচ আ সুইট পারসন। মানে আমার মনে আছে আমি ওখানে যাওয়ার পর হুট করে, কারণ ওখানে সবাই অ্যারাবিক বলতেছে, যদিও আমাদের ক্লাসে নন অ্যারাবসও ছিল, বাট মোটামুটি সবাই অ্যারাবিকে কথা বলতে পারতো, নন অ্যারাবস খুবই অল্প কয়েকজন ছিল। তো দ্য ওয়ে শি মেড মি ফিল অ্যাট হোম, দ্যাট ওয়াজ লাইক আউট অফ my imagination at that point of time. So ওটা আসলে অনেক heartwarming. আপনাদের কখনো ক্লাস বাঙ্ক করা হয়েছে আবিদ আপু? আমি ছোটবেলা থেকে খুবই সিনসিয়ার ছিলাম, মানে ক্লাস দেখা যেত আব্বুর স্কুলে আমি পড়াশোনা করেছি, আমার আব্বু যেহেতু টিচার, তো উনি হেড টিচার ছিল, তো আব্বু বলতো যে বাসায় পড়াশোনা করো, স্কুলে যাওয়ার এত দরকার নাই, মানে আর আমি একটু বেশি ধুলাবালিতে গেলে অসুস্থ হয়ে যেতাম। তো দেখা যেত আব্বু আমাকে স্কুলে যেতে না করতো, আর আমি কান্নাকাটি করলে মানে লুকাই টুকাই স্কুলে চলে যেতাম। আমার স্কুল এত বেশি ভালো লাগতো। আর হাই স্কুলে যখন গিয়েছিলাম তখন মানে এরকম হয় নাই, মানে খুবই সিনসিয়ার থাকে না, একদম গুড গার্ল টাইপের, টিচার যা বলতেছে হোমওয়ার্ক করে আনতেছে, বাবা মা যা যেভাবে বলছে এরকম, মানে এই টাইপের মেয়ে ছিলাম। কখনো আর এইসব কাজকে আমি পাপ মনে করতাম যে এইটা যদি আমি করি তাহলে খুব পাপ হবে, মানে এটা খুবই অন্যায় হবে, খুব পাপ হবে, এই টাইপের জিনিস ছিল আমার। কলেজ লাইফে আমি দেখতাম আমার কলেজের অনেক ফ্রেন্ডরা হচ্ছে কলেজ করে হচ্ছে, যেহেতু আমার কলেজ ছিল হচ্ছে বদরুন্নেসাতে, তো পাশেই শহীদ মিনার, পাশেই বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, তো এখানে আসেই ওরা এগুলো ঘোরাঘুরির জন্য। কিন্তু আমি একদম মানে ফুল প্রেজেন্ট ছিল, আমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ফুল প্রেজেন্ট ছিল, বাট এরকম কখনো হয় না। বাট একটা এক্সপিরিয়েন্স আছে, সেটা হচ্ছে আমি ফ্যামিলিতে না বলে, এটা আজকে যদি যেহেতু ক্যামেরার সামনে বলতেছি, আমার বাড়ির মানুষজন আজকে প্রথম জানবে। আমি হচ্ছে মানে আমার কোনো কিছু নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে অনেক ভালো লাগে। আমার ছোটবেলা থেকে লঞ্চ, তারপরে হচ্ছে তোমার ট্রেন চলার অনেক ইচ্ছে ছিল। তো আমি হচ্ছে কলেজ থেকে লুকিয়ে, যেহেতু হোস্টেলে থাকতাম, বান্ধবীদের সাথে একবার চাঁদপুর গিয়েছিলাম, আরেকবার হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে ঘুরতে গিয়েছিলাম। হ্যাঁ, ওখানে গিয়েছিলাম আমার বান্ধবীর বাসায়। আরেকটা ফ্রেন্ড ছিল আমার ব্রাহ্মণবাড়িয়াতে, তো ওখানে একবার হচ্ছে আমি মানে ঘুরতে, মানে ট্রেন চলার জন্যই ওখানে ওর বাসায় ঘুরতে গিয়েছিলাম। এটা আমি আজ পর্যন্ত আমার বাসায় কাউকে বলি না। এটা হচ্ছে এটা আব্বু সবসময় মনে করে যে আব্বু আম্মু ভাবে যে ওর মতো সুইট আর কেউ না, বাট আমি হচ্ছে এই দুটো এক্সপিরিয়েন্স লাইফে করছি। বাট মানে সেই সময়টাতে আসলে এত ছোট ছিলাম, ভালো মন্দ বিবেচনা করার মতো কিন্তু বয়স তখনও হয়নি আমাদের। একা একা দুই তিনটা মেয়ে আমরা এত দূর জার্নি করে চলে যাচ্ছি, আমাদের তো কিছু একটা অ্যাক্সিডেন্টও হইতে পারতো, এগুলো তখন চিন্তা ছিল যে যাইতে হবে, লঞ্চ চলতে হবে। তারপরে হচ্ছে তোমার এই জাস্ট এটুকুই আমার লাইফে, মানে বাড়ি থেকে না বলে, বাট স্কুল কলেজ এগুলো কখনো মিস দেওয়া হয় নাই। না, আমার হচ্ছে ক্লাসে মানে স্কুলেও শুরুটা হচ্ছে এভাবে, আমার ছোট মামা, ওর আর আমার এজ গ্যাপ একটু কম, তো মানে তুলনামূলকভাবে কম। সো ও হচ্ছে গিয়ে দেখা যেত যে ও যখন নানু ওকে স্কুলে নিয়ে যেত, আমি তখন যে না আমিও যাবো স্কুলে। সো শেষমেশ আমার চিল্লাচিল্লিতে আমাকে হচ্ছে গিয়ে 1 বছর আগে স্কুলে ভর্তি করাতে। সো আমার স্কুলে যেতে সবসময় অনেক ভালো লাগতো, দেখা যেত যে মানে আমাদের 8-এ থাকতে ক্লাস 8-এর সোমবারে, আমার এখন মনে আছে আমাদের সোমবারের ক্লাসগুলো এমন ভাবে ছিল, ওই যে কর্মজীবনমুখী ক্লাস, তারপর মানে এভাবে সিকোয়েন্স থাকতো। তো আমার ফ্রেন্ডগুলো, আমার সেকশনে যে 2টা ফ্রেন্ড ছিল, ওরা আসতো না, লাইক আজকে আসবি না, আমি একা থাকবো, মানে নট একা, বাট ওদের সাথে আমরা সবসময় একসাথে বসতাম। তো তারপরে দেখা যেত আমি মনে হয় আমার কলেজেও
কখনো ক্লাস মিস দিতাম না। আমার কেন জানি সবসময় ক্লাসে যেতে অনেক ভালো লাগতো, যে আচ্ছা ক্লাসে গেলে কিছু একটা তো হবে। আর এছাড়া ক্লাস বাঙ্ক হিসেবে, বাঙ্ক না ঠিক, টিচার জানতো। আমার ছোট ভাই হচ্ছে গিয়ে ও যখন ওয়ানে না নার্সারি কেজিতে পড়ে, তো তখন হচ্ছে ওর ক্লাস শুরু হতে হচ্ছে টিফিন ব্রেকের পরে। ও আমার স্কুলেই ছিল তখন। তো টিফিন ব্রেকের টাইমে আমাদের বাসা কাছে ছিল, তো আমি গিয়ে ওকে নিয়ে তারপর আবার আস্তে আস্তে তখন দেখা যেত সেকেন্ড ক্লাসটা শুরু হয়ে যেত, মানে মাঝে মধ্যে টিফিনের পরের যে ক্লাসটা ওটা শুরু হয়ে যেত। তো তখন ওকে ক্লাসে ঢুকিয়ে দিয়ে দেন আমি আমার ক্লাসে চলে আসতাম। তো এখন আমার ফ্রেন্ডরা এটা নিয়ে অনেকে জোক করে যে আমরা যখন ক্লাস 8-এর উপপাদ্য করতেছি, এই সব কিছু করতেছি, ও লাস্ট বেঞ্চে বসে, আমরা টিউশন করতেছি, ও লাস্ট বেঞ্চে বসে কালার পেন্সিল দিয়ে কালার করতেছে। এখন ও 8-এ পড়ে। আমার ফ্রেন্ডরা বলে ওর তো এগুলো পারার কথা, ও তো সেই তখন থেকে দেখতেছে। তো ওইটা একটা ফ্যাক্টর। এই তো। আর এছাড়া ওভাবে বাঙ্ক করা হয় না, আমি মনে করতে পারতেছি। আমরা মনে হয় একবার প্ল্যান করছিলাম সবগুলো ফ্রেন্ড মিলে, যাচ্ছে একবার যাব, কিন্তু ওই প্ল্যান আর আমি একবার এরকম যে প্ল্যান করছি স্কুলে থাকতে, তারপরে আমি অনেক ভয় পাইতাম আমার আম্মুকে, তো এই জন্য আমি প্ল্যান করছি, তারপরে আর সাহস করে উঠে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে আর যাইতে পারিনি। আমি স্কুলে যাওয়ার কথা স্কুলে, আমি এটা আমার এখনো সেদিন আমাদের মনে হয় যে আমাদের জেনারেশনটাই মনে হয় লাস্ট, যে মা বাবাকে আমরা এত ভয় পাইতাম, বা স্কুল কলেজ আমরা এগুলো মিস দিতাম না। এটা মানে আমরা করছে, হ্যাঁ, বাট আমরা একটু ভয় না ঠিক, মানে আমি আম্মুকে না বলে আমার কাছে গেলে কেন জানি মনে হতো আচ্ছা এখানে কিছু একটা উল্টা পাল্টা হলে পুরো রেসপন্সিবিলিটি, আমি অলওয়েজ ভাবতাম আমার গুনাহ হবে, আমার পাপ হবে, এই টাইপের সব রেসপন্সিবিলিটি আমার উপর আসবে। তার চেয়ে আমি আম্মুকে বলে যাই ওখানে গিয়ে যদি কোনো ভেজালে পড়ে আমি সাথে সাথে আই ক্যান গেট সাম ওয়ে আউট, যাচ্ছে এখানে কিছু একটা হয়েছে আমি এটা ফিগার আউট করতে পারবো। আমি এখন ভার্সিটিতে পড়ি, আমি আমার ভাইকে বলি দেখছো, আমি কিন্তু সবই আম্মুকে বলি। আমরা হচ্ছে ওকে সব বলে না, ও বলে, মানে ওকে হচ্ছে বাসায় তো আসে অল্প কয়েকদিনের জন্য এখন, তো আমি আসলে তো ওকে আমার একটু চেতানো লাগবে, সো তখন আমি বলি যে দেখছো আমি কত ভালো, তো ওকে ওখানে বলার জন্য। আচ্ছা, আপনাদের অ্যাডমিশন ফেজের এক্সপেরিয়েন্স নিয়ে আমি একটু জানতে চাই। আচ্ছা, আমি অ্যাডমিশন ফেজে আমার আচ্ছা স্টার্ট থেকে শুরু করি, একদম স্টার্ট থেকে। আমরা ডিএমসি সবার ড্রিম প্লেস, সবাই একদম আমি ওনাকে আগে ফ্লোর দিলাম। আমি হচ্ছে আচ্ছা আমাদের ইয়ার ফাইনালে জাস্ট আগ দিয়ে হচ্ছে কোভিড শুরু হয়ে যায়। আমার মনে আছে যেদিন কোভিডের জন্য লকডাউন দিল তার পরের দিন আমাদের হচ্ছে উপজেলায় একটা অলিম্পিয়াড ছিল, সো ঠাস করে আউট অফ নোওয়্যার অফ হয়ে গেছে। তো তখন ওই যে আমার বললাম আমার পিয়ার সার্কেলটা, আই এম সো গ্রেটফুল ফর দেম। ওরা এখন অনেকে, একজন সিলেট মেডিকেলে আছে, একজন সলিমুল্লাহ, একজন আর্মিতে আছে, সো সবাই অনেক ভালো ভালো জায়গায় আছে, আই এম সো প্রাউড অফ দেম। তো আমরা তখন হচ্ছে গিয়ে কোভিড যখন শুরু হয় অফলাইন থেকে ধীরে ধীরে সবকিছু অনলাইনে সুইচ করা শুরু করে। দ্যাট ওয়াজ সাচ আ গেম চেঞ্জার। অনেকে জিজ্ঞেস করে না যে অফলাইন পড়বো না অনলাইন পড়বো, আই উড উইদাউট এ ডাউট অনলাইনে পড়ো, কাজ এত টাইম বাঁচতো। আমার একটা ম্যাথ প্রাইভেটের জন্য আমার 3 ঘন্টা 4 ঘন্টা লাগতো, আমরা 1 ঘন্টা পড়তাম। সেখানে আমি বাসায় বসে, আমরা হচ্ছে কি আমার এক ফ্রেন্ড একদিন ফোন দিয়ে বলে যে আচ্ছা আমাদের তো ম্যাথস ফিজিক্স এগুলো পড়া হচ্ছে না, একটা কাজ করি, আমাদের আরেকটা ফ্রেন্ড ও এনডিসিতে পড়তো, তো এনডিসি স্যাররা অনলাইনে পড়াতো তখন, তো আমরা ওই অনলাইন ব্যাচে শুরু করি, দেন গ্র্যাজুয়ালি পড়ার ফ্লো আসতে থাকে। তারপর আমরা তো 21 ব্যাচ, 20 ব্যাচের হচ্ছে গিয়ে মেডিকেলের রেজাল্ট দেয়। আমাদের কলেজের একজন আপু ডিএমসিতে হয়, তো তখন আমরা কাছে আপু কি করতে পারবো, আর আপুর সাথে আমাদের কলেজে ছিলেন, আমি সাভার ক্যান পাবলিক কলেজে ছিলাম। তো আপু হচ্ছে স্কুলেও মানে আমাদের একজন সিনিয়র ছিলেন, আপুর সাথে আমরা অনেক ক্লোজ ছিলাম। তো আপুকে জিজ্ঞেস করে আপু কি কি করছিলেন, তো ওদের সাথে আমার ফ্রেন্ডদের সাথেই যেমন সবকিছু করা, আমার মেইন সাবজেক্ট বায়োলজি নেওয়ার কারণও ওরা, মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রিপারেশন শুরু করার রিজনও ওরা। কারণ মানে আমি শিওর ছিলাম না যে আমি মেডিকেলে পড়বো না ইঞ্জিনিয়ারিংয়ে পড়বো, কারণ আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস এগুলো করতে বেশি ভালো লাগতো। তো ওদের সাথে জয়েন করা এই কারণে যাতে আমার পড়ার ফ্লো থাকে। সো আমরা হচ্ছে গিয়ে কোচিং শুরু করি, মানে এক্সাম দিতে থাকি। আমার মনে আছে আমার সেকেন্ড এক্সামে কেমিস্ট্রিতে মার্কস খুবই খারাপ আসছিল, অ্যান্ড আই ওয়াজ লাইক, আমাকে হুট করে রুমে ডাকছে, দেখ ওই একবারই আমাকে মার্কস নিয়ে বলছিল যে এটা কি মার্কস আসছে। আমি বলছি আচ্ছা ওই ছোট্ট একটা চ্যাপ্টারে 10টা পেজ থেকে 100টা কোয়েশ্চেন করছে, এরকম কোয়েশ্চেন আসবে এটা আমি বুঝতেই পারিনি। তো এরপর থেকে গ্র্যাজুয়ালি পড়তে থাকা। তো একদিন এরকম হয়েছে যে পরীক্ষা শেষ, মানে ইয়াটিয়া করার পর আমি তো তখন মেডিকেল স্টাইলে পড়তেছি। তো একদিন আমার এক ফ্রেন্ড আমাকে একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন পাঠিয়েছে। এটা হচ্ছে সেপ্টেম্বরও না, মানে জুনের পরবর্তী সময় আর কি, আমাদের এক্সাম হচ্ছে ডিসেম্বরে। সো ওর মাঝামাঝি একটা পিরিয়ডে আমার মনে হয়েছে আচ্ছা আমি তো ম্যাথস কিচ্ছু করতেছি না। আমাদের তখন সার্টেনিটি ছিল না যে বোর্ড পরীক্ষা এইচএসসি হবে, হ্যাঁ 21 সালে। তো তখন এইচএসসি হবে কি হবে না এটা নিয়ে অনেক ডিলেমা ছিল। তো পরে আমরা হচ্ছে কি আমি বললাম যে আচ্ছা এইচএসসি যদি হয় তাহলে আমি যদি ম্যাথস একদমই না পারি তখন তো আবার এইচএসসি একদম যাবে, অ্যাডমিশন তো পরের কথা।
তো তখন হচ্ছে আমি অপার ভাইয়াদের ফিজিক্স ব্যাচটাতে ভর্তি হই। ওখান থেকে হচ্ছে আমার এসিএস এর সাথে মানে ফার্স্ট ইন্টারাকশন। এর আগে অপার ভাইয়ের ক্লাস করছি, বাট তখন ফিজিক্স ইঞ্জিনিয়ারিং এর ব্যাচে জয়েন করি। তখন হচ্ছে ওখানে আমাদের ওই যে আরেকটা ফ্রেন্ড সার্কেল হয়, ওই যারা ওই ফিজিক্স ব্যাচটাতে ছিল, ওদের থ্রুতে কেমিস্ট্রি হ্যান ত্যান বিভিন্ন জায়গায় পড়াশোনা শুরু করি। অ্যান্ড তখন পাশাপাশি ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল এই দুইটার প্রিপারেশন নিতে গিয়ে আমার মনে হচ্ছিল আমার মানে টাইম যে কোথায় যাচ্ছে। তখন একটা কে ড্রামা সিরিজ ছিল হসপিটাল প্লেলিস্ট, ওইটার জন্য আমি মনে হয় মেডিকেল আসছি মাঝে মাঝে মনে হয়। ওই সিরিজটা বৃহস্পতিবারে বের হতো এবং 11টা এপিসোড, তাহলে অনেক কম এপিসোড কিন্তু। তো আমার মনে হচ্ছে আচ্ছা আমি এত পছন্দের একটা জিনিস, এটা যদি আমি হচ্ছে গিয়ে মানে দেখার পর আমার গিল্টি লাগে, তাহলে তো ইট ডাজন্ট সার্ভ দ্য পারপাস। তো আমি পুরা সপ্তাহ প্রত্যেক দিন 17-18 ঘন্টা আমি হচ্ছে ফরেস্ট ট্যাব ধরে টাইম মেনটেন করে পড়তাম। 17-18 ঘন্টা মানে ট্রাই করতাম যে অতটুকু যাতে থাকে, অ্যাটলিস্ট 12 ঘন্টার বেশি 13 ঘন্টার বেশি। এখন মনে হচ্ছে আমি ফ্লেক্স করতেছি, বাট তখন ওটা একদমই ছিল না, যাতে আমার গিল্টি না লাগে, এটা হচ্ছে মেইন ফ্যাক্টর ছিল। তো পড়াশোনা করতে করতে দেন এইচএসসি কমপ্লিট হলো, তখন পাশাপাশি দুইটাই প্রিপারেশন নিচ্ছিলাম। দেন আসলো হচ্ছে জানুয়ারির টাইমে হচ্ছে, এটা 22 সালের জানুয়ারি, তখন হচ্ছে আমার লেসিক করলাম। তো লেসিক করার পর আমার একটা সার্টেন পিরিয়ড আমি মানে ওভাবে চোখে প্রেশার দিইনি, তখন আমার একদম মানে ডিপ্রেশন টাইপের লাগা শুরু করলো, সেট মানে এখন যদি পড়াশোনাও চলে যায় কি হবে। তো ওইখানে আমার ফ্রেন্ডরা অনেক সাপোর্টিভ ছিল। আমার এক ফ্রেন্ড আনিকা, ও হচ্ছে এখন সলিমুল্লাহ মেডিকেলে, তো আমরা দুইজন জুম কলে বসে, ও পড়তেছে আমিও পড়তেছি। তো তখন কি হতো, মাঝে মধ্যে আসে না পড়তে ইচ্ছা করতেছে না, তো ও আমাকে 3:30টার দিকে, ভোর 3:30টার দিকে কল দিয়ে, না ঘুম থেকে উঠো, মানে আমি যতক্ষণ না উঠে বসতেছি তো ততক্ষণ আমাকে কল দিতে থাকতো। দেন একসাথে পড়া। দেন আমার একটা ফ্রেন্ড ছিল সালওয়া, ও তখন হচ্ছে ইংলিশ মিডিয়ামে আর কি, সো ওর সাথে ওভাবে মাঝে মধ্যে পড়া হতো। দেন পড়তে ইউপির এক্সাম গেল, এমআইএসটি এক্সাম গেল। এমআইএসটিতে যখন আমার রেজাল্ট চলে আসছে, আমার প্লেস ছিল। আপনার মেইন প্রিপারেশন তাহলে কি ইঞ্জিনিয়ারিং এর ছিল না মেডিকেলের ছিল, নাকি দুইটা পাশাপাশি নিচ্ছি? কারণ আমার মাঝখানে গিয়ে মনে হচ্ছে না আমি ইঞ্জিনিয়ারিং এ পড়বো, আমার মেডিকেল আর ভালো লাগতেছে না। তো পরে হচ্ছে এমআইএসটি হ্যাঁ, তো আমার কাছে আগে থেকে মনে হতো যারা দুইটা ক্র্যাক করতে পারে ওরা বোধহয় আসলে আইনস্টাইন লেভেলের জিনিয়াস। সো আমার কাছে মনে হয়েছে যে আমি যদি দুইটা ক্র্যাক করতে পারি, আমি অ্যাটলিস্ট বলতে পারবো আমার মতো অ্যাভারেজ পার্সন পারে। ওইটার জন্যই মেইনলি ইয়াটা করা। তো এমআইএসটিতে হয়ে যাওয়ার পর আই ওয়াজ লাইক আচ্ছা মেডিকেলে আর দিব না। তো আগের দিন রাতে আমাদের 1 তারিখ 1 এপ্রিল হচ্ছে এক্সাম ছিল, আমি অনেক বড় বলে ফেলতেছি মনে হয়। 1 তারিখ হচ্ছে গিয়ে অ্যাডমিশন টেস্ট ছিল, আমি 30 তারিখ আমি শিওর আমি দিব না মেডিকেলে। 31 তারিখ হচ্ছে ওই মনে হলো আচ্ছা এতদিন জুন থেকে পড়তেছি, আমার ফ্রেন্ডরা সবাই দিবে, আচ্ছা আমার সবার নট যে সবার শেষে মেডিকেল খারাপ বা এনিথিং, বাট অ্যাটলিস্ট আমি এতদিন ধরে যে এফর্টটা দিয়ে আসতেছি এটা মানে মনে হবে না যে অযথা গেছে। তো আমি খুব আমি অনেক স্ট্রেস নিই এক্সামের আগে। আমি অনেক, এখন আমি যে এত মেডিকেল এক্সাম দিয়ে অনেক প্যানিক করি, বাট ওই এক্সামে আমি খুব শান্তি মতো মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে গেছি। পরীক্ষা দিয়ে এসে আমরা ফ্রেন্ডরা কেউ এক্সামের আগের দিন রাত পর্যন্ত আপনার প্ল্যান ছিল যে আপনি মেডিকেল এক্সাম দিব না, মানে আগের দিন দুপুর পর্যন্ত, সন্ধ্যার পর মনে হচ্ছে আচ্ছা গিয়ে দিয়ে আসি কি আর হবে। তো তারপর পরীক্ষা দিয়ে এসে আমরা ফ্রেন্ড কেউ কারোর সাথে কথা বলিনি, কারণ তখন সবার অনেক মানে কেউই অ্যান্সার মিলাইনি, একদমই অ্যান্সার মিলাইনি। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আমাদের যেদিন 5 তারিখ রেজাল্ট দিল, ওই দিন পিডিএফে প্রথমে আমি আমার রোল দেখছি। দেখার পর ইমাজিন তুমি বাসায় বলে ফেলছো, আরেকটা মেসেঞ্জার গ্রুপে দেখি কে জানি বলছে ওই পিডিএফটা ফেক। I was like, আপনি কি ঢাকা মেডিকেলে দেখছেন? হ্যাঁ, ঢাকা মেডিকেল তখন দেখছি। আপনার পজিশন কত ছিল? আমার 137। ওকে, 137 ছিল। সো আমি ওইটা দেখার পর হুট করে একটা গ্রুপে দেখি ওই পিডিএফ ফেক। I was like shit, আমি তো ভাষায় বলে ফেলছি। আমি নিজে যদি দেখতাম তাহলে অসুবিধা নাই, তাহলে আচ্ছা ঠিক আছে, I could consume myself। পরে একটু পর 1-2 ঘন্টা পর ওই আমার ওই সিলেট মেডিকেলের যে ফ্রেন্ড, ও হচ্ছে কল দিয়ে বলে যে আচ্ছা না ওইটা অ্যাকচুয়ালি লেজিট। তখন গিয়ে I was like, মানে আমার তখন এরকম রোল দিয়ে সার্চ করে দেখার না, তখন মাত্র পিডিএফটা বের হয়েছে আর কি। মানে ওই রোলের জিনিসটা আস্তে আস্তে বোধহয় সন্ধ্যা পর্যন্ত লাগতো, আর 12টা-1টার দিকে হচ্ছে ওই পিডিএফ বের হয়েছিল। সো ওই পিডিএফ দিয়ে দেন দ্যাটস হাউ ইট এন্ডেড। তারপর আপনি কি বুয়েটের এক্সাম দিছিলেন? এটা নিয়ে হচ্ছে বাসায় অনেক কেওস হয়েছিল। আমি মেডিকেলের পর আমাদের তখন ডিএমসির গ্রুপ চ্যাট ওপেন হয়ে যায়, ব্যাচ গ্রুপ যেটা, তো সবাই ডিএমসির অনেকেই বুয়েটের জন্য প্রিপারেশন নিচ্ছিল। তো আমার মনে হচ্ছে আচ্ছা আমি এতদিন পড়ছি, আমি কেন দিব না। আর তখন একটা নিউ ফাউন্ড ইয়া ছিল, আচ্ছা না এখন যদি চান্স নাও পাই অসুবিধা নাই, মানে ওই ইয়াটা কারেজটা থাকা না অনেক শান্তি। তো পরে হচ্ছে আমি হ্যাঁ একটা তো আছে, তো আমি ঠিকঠাক মতো পড়ে টোরে ইয়া করতেছি। অ্যান্ড আব্বু বলছে আচ্ছা থাক তোমার দেওয়া লাগবে না। তো আমি যেই জায়গা থেকে হচ্ছে ফর্ম সবগুলো ফিল আপ করাতাম, ওই আঙ্কেলকেই বলছি আঙ্কেল একটু ফিল আপ করে আপনি, মানে উনি সবগুলো আব্বুকে পাঠাতো, দেন হচ্ছে আমরা প্রিন্ট আউট করে নিয়ে আসতাম। বলছে এটা আপনি আব্বুকে পাঠান না আমাকে পাঠান।
ওনার যে অ্যাসিস্ট্যান্ট বা কেউ একজন ছিল আব্বুকে পাঠিয়ে দিয়েছে, আমার 12টার দিকে প্রিলি ছিল। আব্বু ওয়াজ লাইক না এটা নিয়ে অনেক অনেক কেওস হয়েছে, অ্যান্ড দেন আমি রাগ করে আমি আর দিতে মানে আব্বুও দেয় নাই, আমি আর তখন আসলে আমি আঙ্কেল আর চান নাই আপনি দেন, আর চাইছে মেয়ে মেডিকেলেই পড়ুক। হ্যাঁ, দ্য ফ্যাক্টর ওয়াজ যে আমি এর আগে না, আমি ধরো এখন যেমন আমি একা যে কোনো জায়গায় যেতে পারি, তখন আমি সাভার থেকে ঢাকা পর্যন্ত একা আসাটা ওয়াজ নট দ্যাট আ ইজি ফ্যাক্টর ফর মি। সো তখন আসা হয় না, ওটা নিয়ে আমার অনেক মানে মন খারাপ ছিল, বিকজ আমি যদি একটু প্রিপারেশন না নিতাম তাহলে আমার প্যারা লাগতো না। তো আমি এতদিন প্রিপারেশন নিছি ফর হোয়াট? তো ওইটা নিয়ে প্রথম দিকে অনেক মন খারাপ ছিল, স্পেশালি মানে ফার্স্ট ইয়ারে যখন আমাদের অনেক প্রেশার থাকে, তখন হয়তো বইটার ওরা কত মজা করে। বাট এখন অনেস্টলি আমার ভালো লাগে যে আমি মেডিকেলে আসছি, স্পেশালি গাইনি ওয়ার্ড করার পর, যে আচ্ছা একটা মানুষ মানে লিটারাল হিউম্যান বিং বর্ন, ওটা দেখে অনেক মানে আচ্ছা না ভালো একটা কিছু করতেছে। আঙ্কেলের আসলে কনফিডেন্স ছিল যে আমার মেয়ে এক্সাম দিলেই বইটা চান্স পেয়ে যাবে, তাই এক্সাম দিতে দেওয়াই যাবে না। এবার আবিদা আপু আপনার অ্যাডমিশন এক্সপিরিয়েন্সটা শুনি। আমার অ্যাডমিশন এক্সপিরিয়েন্স খুবই মানে কি বলবো, আমরা তো করোনার প্রথম আমাদের থেকে শুরু হলো, আমাদের জাস্ট এক সপ্তাহ পর এইচএসসি, তো দেখা গেল হুট করে বন্ধ, সব বন্ধ। আমাদেরকে হোস্টেল থেকে বলা হলো তোমরা সবাই ব্যাগ গুছাও, একদিনের মধ্যে সবাইকে মানে 2 দিন টাইম দেওয়া হয়েছে, 2 দিনের মধ্যে সবাইকে বাড়ি চলে যেতে হবে। তো আমি হচ্ছে প্রিপারেশন এইচএসসির জন্য অনেক ভালো করে নিয়েছিলাম, কারণ এসএসসিতে সায়েন্স ছিলাম, পরে আমাকে আর্টস দেওয়া হয়েছিল। তো মানে গ্রামে হয় না যে আর্টসে পড়ে সায়েন্স থেকে, আর আমি হচ্ছে টপার স্টুডেন্ট ছিলাম আমাদের ক্লাসের। তো হচ্ছে সবাই বলতো যে সায়েন্সে মানে পড়ে যে ভালো স্টুডেন্ট ও আর্টসে চলে যাচ্ছে, কি হবে তাহলে, লাইফে তো কিছুই করতে পারবে না। গ্রামে এটা হয় যে সায়েন্স না পড়লে, গ্রাম না আমার মনে হয় শহরেও এরকম হয় যে সায়েন্স না পড়লে ভাবে যে হাই জীবন শেষ, না একদমই ভালো স্টুডেন্ট না। তো আমার যে ফেভারিট টিচার ছিল উনি আমাকে হচ্ছে অনেক ইনসাল্ট করছিল যে সায়েন্স থেকে কেন আর্টসে যাচ্ছিস, হ্যাঁ এটা কি, এটা পড়ে কি করবে লাইফে এসে। তা আমার ভিতরে অনেক জেদ ছিল যে আচ্ছা ঠিক আছে আমি আর্টস পড়ে সায়েন্স থেকে বাকিরা কি করে সেটা দেখবো, আর আমি আর্টস পড়ে আমার ঢাকা ইউনিভার্সিটিই ছিল আমার মানে ফার্স্ট একদম প্রায়োরিটির মধ্যে, সেখানে আমি চান্স পেয়ে দেখাতে হবে। তো এইচএসসি লেভেল থেকে আমি হচ্ছে এডমিশন টুকটাক প্রিপারেশন নেওয়া শুরু করছিলাম। তো সেক্ষেত্রে মোটামুটি আমার ভাইয়া আর আমার আপু আমাকে অনেক বেশি হেল্প করছিল। তো মানে আমি ফোকাসে কোচিং করছিলাম। ফোকাসে হচ্ছে তখন থেকেই আমার ভাইয়া ওখানে জব করতো, তো ভাইয়া হচ্ছে ওখান থেকে শিট টিট এনে আমাকে দিত, আমি টুকটাক পড়তাম। মানে অ্যাডমিশন আর হচ্ছে এইচএসসি দুটেই আমি মানে শিটের সাথে কম্পেয়ার করে করে পড়তাম, মানে খুব ভালো লাগতো। আর আমি একদম ধরো এডমিশন কোচিং করার জন্য খুব অপেক্ষায় বসে আছি, এবং আমি 7,000 টাকা অ্যাডভান্সও করে ফেলছি সেকেন্ড ইয়ারে উঠে কোচিং করব, কিন্তু হঠাৎ করে এইচএসসি হবে না, বলছে যে হবে বাট করোনা বন্ধ। বাসায় চলে আসলাম, বাসায় আসার পর সবকিছু চেঞ্জ, বাসায় তো আর পড়াশোনা হয় না, কারণ গ্রামে গেলে এরকম হয়, গ্রামে একদমই মানে ওরকম এখনকার হয়তো দেখা যায় পড়াশোনা হয়, বাট আমাদের সময় গ্রামে পড়তেই পারতাম না। তারপরেও বাবার বকা টাকা খেয়ে টুকটাক পড়াশোনা করছি। তখন আসলে মানসিক অবস্থাই ছিল মানসিক, হ্যাঁ, কারণ মনে হচ্ছিল মরে যাব, মনে হচ্ছে সবাই মরে যাচ্ছে, আমি এখন পড়াশোনা করে কি করবো, আমি মরেই তো যাবো, এরকম লাগতেছিল। কিন্তু আমার কাছে যে এত পড়াশোনা করে কি হবে, দূর সব বাদ, নামাজ কালাম করি, মরে তো যাবোই, যা পাপ করছি সব করে দেই। তো তারপরে বাবা বলছে না তুমি পড়াশোনা করো, দেখো এইচএসসিটা হয়ে যাবে, এই আজকে হবে কালকে হবে বলে বলে এইচএসসি তো ক্যান্সেল করে দিল, আর এইচএসসি হবে না। এখন আমার তো বিশাল মন খারাপ, কারণ আমার এসএসসিতে প্লাস ছিল না। তো এইচএসসিতে আমি এত ভালো প্রিপারেশন নিয়েছি, তা আমার প্লাস আসবে না, আমি এটা নিয়ে অনেক টেনশন। আমি বললাম আমার এডমিশন প্রিপারেশন নিয়ে কি হবে, কারণ আমার এসএসসিতেও প্লাস নেই, এইচএসসিতেও তো তাহলে আসবে না। কিন্তু বাবা কেমনে যেন বলছে দেখবা তোমার এইচএসসিতে যাই আসুক তোমাকে দিয়ে দিবে, কারণ আমার জেইসি রেজাল্ট অনেক ভালো ছিল, আমি গোল্ডেন ছিল আমার, তো সেটা টেনে মোটামুটি এইচএসসি আসছে। তো এই যে অনলাইন ব্যাচ, প্রথম জীবনে দেখলাম যে অনলাইনেও পড়াশোনা করা যায়, এবং সেখান থেকে এডমিশন ফুল জার্নিতে যে মানুষটা সবচেয়ে বেশি আমার আর কি আমাকে হেল্প করছে সেটা হচ্ছে আমার নিজের যে ভাই, আমার বড় ভাই। উনি আমাকে হচ্ছে মানে প্রতিনিয়ত আমাকে কি পড়তে হবে, এটা পড়ো ওটা পড়ো, আজকে ক্লাস আছে। আমার কাছে ফোন ছিল না, তো ভাইয়ার ফোন দিয়ে করতাম, তারপর আপুর ফোন দিয়ে ক্লাস করতাম, বাট নিজের কোনো ফোন ছিল না। তো সেক্ষেত্রে অনলাইন কোচিং টোচিং করা, এক্সামগুলো দিতাম, মাঝে মাঝে একটু নিজের পজিশন যখন একটু ভালো দেখতাম তখন অনেক ভালো লাগতো যে না আচ্ছা ঠিক আছে আমিও তো করতেছি। তো আমার ফ্রেন্ডরা হচ্ছে সবাই মানে করোনার মধ্যেই ওরা হচ্ছে শহরে চলে আসছে, মানে ঢাকায় থেকে কোচিং করবে।
তো আমি তো বাসায় ভীষণ মন খারাপ যে আমি গ্রাম থেকে প্রিপারেশন নিচ্ছি, আমার একদমই প্রিপারেশন হচ্ছে না, আর ওরা সবাই ঢাকায় চলে গেছে, অনেক পড়াশোনা করতেছে। বাট এই যে অ্যাডমিশন হবে আবার পরীক্ষার ডেট মানে সব পিছিয়ে দিচ্ছে। তো এরকম করতে করতে আসলে পড়ার মন মানসিকতা থাকে না। দেখা যায় একটা সময় একদম ফুল আমার সিলেবাস শেষ এরকম হয়েছে, হুট করে দেখি যে পরীক্ষা আবার পিছাইছে, তাহলে শেষ, একটু রিল্যাক্স করি, হ্যাঁ একটু রিল্যাক্স করি। এগুলো করতে করতে মাঝখানে প্রচুর গ্যাপ হয়ে গেছে। আর এত লং টাইম ধৈর্য ধরে রাখা, মনে হচ্ছিল যে কোথাও চান্স হবে না, আর মনে হচ্ছিল এত বেশি সময়, তার মানে সবাই অনেক বেশি পড়ছে। কিন্তু মানে আমার যে ব্রাদার ইন ল ছিল উনি আমাকে জাস্ট একটা কথা বলছিল, দেখ তুই যেরকম অনেক লম্বা ছুটি পেয়েও তোর পড়তে ইচ্ছে করছে না, সারা বাংলাদেশের সব স্টুডেন্টের কিন্তু একই অবস্থা। জাস্ট ভালো একটা পাস মার্ক বা ভালো একটা মার্ক যদি তুই মোটামুটি করতে পারিস, তাহলে কিন্তু তোর ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হয়ে যাবে। কারণ আমাদের সময় ঢাকা ইউনিভার্সিটিতে পাশের হার ছিল মনে হয় 9%, 9% পাশের হার ছিল। আর যারাই পাস করছে মোটামুটি সবাই টুকটাক সিট পেয়ে গেছে। অ্যান্ড আমার খুবই ক্লোজ ফ্রেন্ড যারা হচ্ছে অনেক ভালো কোচিং করছে, তো ওরা কেউ রিটেনে ফেল করছে, এরকম হয়েছে, এমসিকিউতে খারাপ করছে। বাট আমি কেমনে কেমনে যেন, যাক এটা আসলে আল্লাহর কাছেও আমি অনেক চাইছি, আর আমার বাবা মার অনেক দোয়া ছিল, আর আমি মন থেকে চাইতাম, আমি পরিশ্রম করছিলাম, হয়তো গ্যাপ মাঝখানে মাঝখানে আমার গ্যাপ পড়ছে, কিন্তু তারপরে আমি আবার কনফিডেন্স নিয়ে আসতাম নিজের মধ্যে, আমাকে পড়তে হবে। এইটাই ছিল এফোর্ট যে আপনি পড়ে যাবেন, পড়ে যাওয়ার পরে আবার এই যে নিজেকে দাঁড় করানো, এত লম্বা একটা সময় ছিল, পুরাটা সময় ধরে কনসিস্টেন্টলি এফোর্ট ধরে রাখা কারো পক্ষে আমি একদমই বেশি, ও যেরকম বলতো না 12-13 ঘন্টা এরকম, কারণ ওদের সময় কিন্তু এত বেশি ছিল না, আমাদের সময় অনেক বেশি। আমি দৈনিক 2 ঘন্টাও যদি পড়তাম আমার কাছে মনে হতো আমি ভালো করে, আমি অনলাইন সব ক্লাস করতাম, আমি অনলাইন ক্লাসগুলো করতাম, করে টুকটাক টুকটাক করে আস্তে আস্তে ছোট 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 মানে হাঁটি হাঁটি পা পা করে আমি আগাচ্ছিলাম, যে আমার এত প্রেশার নেওয়ার দরকার নাই। এই অল্প 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 করে পড়ে কিন্তু একটা সময় মানে পরীক্ষার আগের দিন রাতে এরকম মনে হয়েছে যে আমি কিচ্ছু পারি না, এরকম হয়েছে যে আল্লাহ আমি কিচ্ছু পারি না। আমি আমার বাবাকে বলছিলাম, বাবা আমি পরীক্ষা দিব না, আমি কিচ্ছু পারি না। আর আমাদের সময় বিভাগীয় শহরে হচ্ছে আমাদের পরীক্ষা হয়েছিল, মানে আমার খাগড়াছড়ি থেকে চিটাগং আসাটা অনেক কষ্ট ছিল। তো আমি বলছি বাবা এত টাকা খরচ করে আমাকে নিয়ে যাও, আমি তো চান্স পাবো না। বাবা বলছে তুমি যাও পরীক্ষাটা দাও, দেখবা হয়ে যাবে। তো বাবা হচ্ছে আমাকে সব জায়গায় মানে নিয়ে গেছে, এই সময়টা বাবা অনেক কষ্ট করছে আমার জন্য। তো আমার অ্যাডমিশন জার্নিতে আমার পরিবার সবচেয়ে বেশি পরিমাণে পাশে ছিল, অ্যান্ড আমার একটা ফ্রেন্ড ছিল যে আমাকে অলওয়েজ এত পরিমাণে সাপোর্ট করতো, অ্যান্ড ও নিজে না পড়ে আমাকে পড়াইতো সেই এইচএসসি লেভেল থেকে। ও যে ওরকম বললো না যে কিছু কিছু আসলে ফ্রেন্ড সার্কেল মাঝে মাঝে এরকম হয়, আমার ওদের উপর অনেক রাগ হয়, আমি স্টোরি দেই আর কথা বলবো না তোদের সাথে, ঝগড়া হয়ে গেছে, ব্রেক আপ, মানে এই টাইপের কিন্তু থাকে না কি। ওর অবদান আমি কখনোই বলতে পারবো। ও এখন বিওপিতে পড়ে, ইকোনমিক্সে পড়ে এখন, কিন্তু আমি ভাবছিলাম যে ও ঢাবিতে টপ করবে, বাট থাকে না মানুষের ভাগ্য। তো ও আমাকে পড়াইতো, আমাকে ব্যাকরণ পড়াইতো, ইকোনমিক্স পড়াইতো সেই এইচএসসি লেভেল থেকে। তো আমরা দুজন মোটামুটি পাবলিকে, ওরও বিওপিতে হয়েছে আর আমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। তার যখন ধরো রেজাল্ট পাইছি এন্ড হচ্ছে মনে হয়েছে যে না আচ্ছা একটা আসবে এরকম। বাট থাকে না যে ওই সময়টাতে গ্রামে থাকলে এরকম হয় যে আমি একদম মানে গ্রামীণ পরিবেশের কথা বলতেছি, যেহেতু আমি গ্রামে বড় হয়েছি। তো ওখানে এরকম হয়েছে যে পুরো করোনার মধ্যে এত পরিমাণে বাল্যবিবাহ হয়েছে, মানে আমি যাদেরকে ছোটবেলায় হাফ প্যান্ট পরে ঘুরতে দেখছি, সত্যি কথা যেটা, ওদেরও বিয়ে হয়ে যাচ্ছে। তো সেই সময়টাতে মানে আমার বাবা আমারও একটা প্রেশারের মধ্যে ছিল যে মেয়েকে বিয়ে দিয়ে দিতে হবে। তো এই জিনিসগুলো থেকে আমার বাবা আসলে অনেক স্ট্রাগল করছে আমাকে নিয়ে, যে না এখন বিয়ে দিব না, আর একটু পড়াশোনা করুক, ও দেখি না কোথাও চান্স পায় কিনা। কিন্তু আশেপাশের মানুষজন বলতেছে সবার এই যে ওর বিয়ে হয়ে যাচ্ছে, এই আবিদার ব্যাচমেট ওর বিয়ে হয়ে গেছে, আরে এদের তো বিয়ে হয়ে গেছে, মানে সবাই এরকম বলতেছিল যে আমাকেও যেন বিয়ে দিয়ে দেওয়া। বাট বাবার একটা ছিল, আমার উপর বিশ্বাস ছিল যে ও কিছু একটা করবে লাইফে এরকম। মানে আমার জন্মের পর থেকেই আমার বাবার কেন জানি মনে হয়েছে যে আমি লাইফে কিছু একটা করতে পারবো। মানে আমার একটা ছোট্ট মেমোরি আছে, আমি বলি অ্যাডমিশন জার্নি থেকে অনেক দূর চলে যাচ্ছি। মানে এরকম হয়েছে, আমি যখন জন্মগ্রহণ করি তো হচ্ছে আমরা 3 বোন, পরপর 3 বোন হয়েছি। তো আমার নানু হচ্ছে এরকম বলছিল, বাবা 3টা মেয়ে কেমনে যে বিয়ে দিবে, মানে এই টাইপের কথা। তখন আমার বাবা ভীষণ রেগে গেছিল, এবং সে আমাকে নাকি প্রথম কোলে নিয়ে বলছিল যে আমার মেয়েদেরকে আমি মানুষ করব। অ্যান্ড মানে সবসময় আমার বাবার এরকম মনে হইতো যে আমরা অনেক ভালো কিছু করব, আমরা লাইফে মানে অনেক দূর যাব। তো আমাদের যে গ্রাম, সেই গ্রাম থেকে আসলে ওরকম কল্পনা করা শহরে এসে করা
আর গ্রামে সবাই আমাকে এখন চিনে, তো বলে যে স্যারের মেয়ে এরকম, মানে সবাই চিনে। এটা আসলে আমার বাবার জন্য খুব প্রাউডের একটা ব্যাপার, এবং বাবা বলে যে তোমার জন্য সত্যি আমি অনেক প্রাউড ফিল করি, যদি আমি ওরকম লাইফে কিছুই এখনো করি নাই, বাট থাকে না গ্রামের মানুষজন খুব করে যে না স্যার তো ভালো কাজ করছে, স্যার মেয়েটা তো ভালো একটা জায়গায় গেছে, যাই হোক। তো এই অ্যাডমিশন জার্নিটা ফুললি ছিল হচ্ছে, বললাম না, ধৈর্য ধরে রাখছি, আর হচ্ছে প্রচুর প্রে করতাম আল্লাহর কাছে যে আমি জানি না, বলতাম যে যেটা আমার জন্য বেটার, ঢাকা ইউনিভার্সিটি দিতে হবে এমন না, যেটা আমার জন্য ভালো হবে, যেখানে গেলে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, এই যে একটা অস্থিতিশীল পরিবেশ সবকিছু ঠিক হয়ে যাবে এমন করে দেন। মানে আমি জাস্ট প্রে করতাম, প্রে 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 এত প্রে করতাম, মানে আল্লাহ মনে হয় মাঝখানে বিরক্ত হয়ে আমাকে দিয়ে দিয়েছে, যা তোকে দিয়ে দিলাম ঢাকা ইউনিভার্সিটি, এরকম হয়েছে। তো এইভাবেই আলহামদুলিল্লাহ এখন এই পর্যায়ে আসি আর কি। বাহ, আমার মনে হয় যে অনেকেই আমাদের স্টুডেন্টরা বা আমাদের অডিয়েন্সরা অনেকেই আছে যে গ্রাম থেকে হয়তো শুনছে, বা হয়তো নিজের উপর একটু ডাউট থাকে যে আমি কি কখনো একটা বড় কিছু করতে পারবো। আমি বলবো যে আমি যদি, মানে আমি আসলে যে গ্রাম থেকে আসছি, তো আমার এলাকার অনেক স্টুডেন্টরা হয়তো এটা দেখবে, তো ওরা জানে যে খাগড়াছড়ির মতো একটা জায়গা যেখানে কোনো ইন্টারনেট কানেকশন থাকে না, যেখানে মানে কোনো রাস্তাঘাট ভালো না, চিকিৎসা ব্যবস্থা ভালো না, কিচ্ছুই ভালো না, মানে স্কুলগুলো দেখা যায় যে অবস্থা খুবই নড়বড়ে, টিচার পাওয়া যায় না। তো সেই জায়গা থেকে যদি আবিদ আপু, জানি না লাইফে এখনো কিছু করতে পারি নাই, এতটুকু স্ট্রাগল করে আসতে পারছি, তো আমি বলবো যে তোমাদের হাতে যে সুযোগ, ইউটিউবে ঢুকলে তোমরা ফ্রিতে এত জিনিস পাচ্ছ, তো তোমাদের তো বিশ্ব জয় করার কথা এখন, তো তোমাদেরকে অনেক বেশি, হ্যাঁ ইনশাল্লাহ তোমরা অনেক ভালো করবা, যারা গ্রাম থেকে আছো আমার মতো, আমাকে দেখেই হয়তো ইন্সপায়ার্ড হয়ে তোমরা ভালো কিছু করবা ইনশাল্লাহ। আবিদাপুর একটা কথার সাথে, মানে আমরা নিজেদের জন্য যেটা ভেবে রাখি, আল্লাহ আমাদের জন্য আরো অনেক ভালো একটা প্ল্যান করে রাখে। আমার অ্যাডমিশনের সময় আমি যখন মেডিকেলের প্রিপারেশন নিয়েছি, আমার ইয়া ছিল যে আমি এএফএমসি তে এএমসি ক্যাডেট হিসেবে যাব। আমার ডিএমসি এর অনেক ফ্রেন্ডদেরই ইয়া ছিল আমি ডিএমসি তেই পড়বো। খুবই ফ্র্যাঙ্কলি আমার, মানে আমি চিন্তা করি নাই ডিএমসির কথা, নট যে আমি এতই ইয়া হয়ে গেছি ওরকম না, মানে আমার তখন ওইটা প্ল্যানেই ছিল না। আমার ইয়া ছিল আমি এফএমসি তে এমসি ক্যাডেট হিসেবে পড়ে, দ্যাটস মাই লাইফ প্ল্যান। তো ওখান থেকে হুট করে ডিএমসি, আর আমার মনে আছে পরীক্ষার আগের দিন রাতে থাকে না, পরীক্ষার আগের দিনের যে নার্ভস, তখন আমার মনে হচ্ছে আচ্ছা আল্লাহ আমার জন্য যেটা ভালো হয় সেটাই যাতে হয়, কারণ আমি মানে অনেক স্ট্রেস লাগতেছিল যে কি করব, সামনে গিয়ে কি হবে। আর মেডিকেলের এক্সামটা তো অনেক নার্ভাস, এবং এর আগে আমার যে এমআইএসটির এক্সাম ছিল, এক্সামের দিন সকালবেলা আম্মু হচ্ছে গিয়ে মানে পুরা হুট করে অজ্ঞান হয়ে গেছিল, অ্যান্ড আম্মুর ডিহাইড্রেশন, খুবই খারাপ অবস্থা হয়েছিল, অ্যান্ড হসপিটালে ভর্তি ছিল। আমার সিট ছিল হচ্ছে গিয়ে ঢাকা ক্যান্ট গার্লস। তো আমি সাভার ক্যান্টনমেন্ট থেকে এখান পর্যন্ত আসার সময় আমি গাড়িতে কান্না করতে করতে যে আমার সাথেই কেন হয়, আম্মুই কেন, মানে আমার এরকম যে আমি আম্মুর সাথে অনেক ক্লোজ, তো আম্মুর এরকম অসুস্থ হয়ে গেছে। আমার তখন পরীক্ষার হলে যেতে যেতে আমার পুরো একদম খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো, অ্যান্ড পরীক্ষার হলে গিয়ে আমি রুদ্ধতাপীয় প্রক্রিয়া আর কাজের সূত্র পাকতেছিলাম না ফার্স্টে। তো পরীক্ষা দিয়ে বের হয়ে আমার মনে হচ্ছে আমি অনেক ভুল করছি, কারণ সবাই শুনতেছিলাম যে 100তে 100 পাবো, এরকম সবাই বলতেছে। আমি এটাতেও চান্স পাবো না, আম্মু অসুস্থ, মানে আমি কি করলামটা কি এতদিন ধরে। পরে তো যাক আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক মতো আছে। সো নিজের উপর ওই ট্রাস্টটা থাকা যে যত যাই হোক ইনশাল্লাহ আল্লাহ তোমার জন্য যেই প্ল্যানটা রাখছে সেটা বেস্ট। এবং আমার এক ফ্রেন্ড, ওর হচ্ছে গিয়ে মেডিকেলে সবচেয়ে বেশি, মানে আমাদের মধ্যে যার বেশি ছিল ওরই বোধহয় সবচেয়ে বেশি, অ্যান্ড ওর মেডিকেল আনফর্চুনেটলি হয় নাই, বাট ও এখন ডিএমএতে, ও হচ্ছে কি আমার আগে মনে হয় নেক্সট ইয়ার বের হয়ে যাবে। সো ইটস লাইক তুমি যেটা তোমার জন্য ভেবে রাখছো আল্লাহ তোমার জন্য, আর বা তুমি যদি অন্য ধর্মের হয়ে থাকো তোমার জন্য সৃষ্টিকর্তা সেটা তোমার জন্য আরো ভালো অনেক প্ল্যান রাখছে। এটা হচ্ছে ভেঙে পড়া যাবে না যে একটা কিছু হয় নাই, প্লাস আসে নাই, গোল্ডেন আসে নাই, এগুলো নিয়ে আসলে পেইন খাওয়া যাবে না। যে তবে এটা আবার আল্লাহর উপরে সব ভরসা করে দিয়ে না পড়াশোনা করে একদম চিত হয়ে পড়ে থাকলাম, এটা করলে হবে না। যেটা করতে হবে ভরসা দেখে, আচ্ছা এটা এবার হয় নাই, মানে আরেকটু এফোর্ট দিলে হয়তো আমার সামনে ভালো কিছু হবে, বাট ধৈর্য রাখতে হবে। কেন হইলো না, কেন দিল না আল্লাহ, কেন আমার সাথে বারবার এমন হচ্ছে, এটা করা যাবে না। এটাতে সৃষ্টিকর্তায় অসন্তুষ্ট হয়, বাট দেখবা এমন জিনিস তোমাকে ফিরাই দিবে সেটা তুমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। আচ্ছা আবিদ আপু, আপনি তো হচ্ছে মিউজিক ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন, এটা কি নিজে থেকেই চুজ করা হয়েছে? আমি হচ্ছে ছোটবেলা থেকেই মানে এক্সট্রা কারিকুলাম যে অ্যাক্টিভিটিস গুলো ছিল এগুলোর সাথে প্রচুর কানেক্টেড ছিলাম। তো মানে আমার
প্রচুর প্রাইজ আছে এবং ছোট আমার পুরো এলাকার মধ্যে সবাই আমাকে চিনতো, এক নামে চিনতো। আমি মানে ছোটবেলা থেকে মানে টুকটাক আবৃত্তি, নাচ, গান, তারপরে অভিনয়, এগুলো সব কিছুই আমি আমি ভালো স্টুডেন্টও ছিলাম, এই যে সব জিনিসও করতাম। অ্যান্ড আমার স্কুলে এমন ছিল, নাম ছিল যে অলরাউন্ডার আবিদা। মানে ওকে যা বলবো ও তাই করতে পারবে। আমাদের টিচাররা বলতো যে উপস্থাপনা কে করবে, আবিদাকে নিয়ে এসো। আমাদের গেস্টকে কে হচ্ছে রিসিভ করবে, আবিদাকে নিয়ে এসো। মানে যা আবৃত্তি করবে ওকে নিয়ে আসে। যদিও আমাদের ক্লাসে আরো আবৃত্তি করার মতো অনেক মানুষজন থাকতো, ওরাও করতো, বাট আমার কেন জানি সবাই আমাকে করতো যে ও খুব সুন্দর করে প্রেজেন্ট করতে পারে, বাট ওর এক্সপ্রেশন অনেক ভালো। তো এটার জন্য দেখা যেত যে মানে টুকটাক করে। তো আর ছোটবেলায় গানের হাতে করি আমার বাবার হাত ধরে। আমার বাবা আসলে অলরাউন্ডার ছিলেন, তো উনি সব পারতেন। উনি যেহেতু টিচার ছিল, ওনাদের যে পিটিআই ট্রেনিংটা দেওয়া হয় ওখানে কিন্তু সবকিছু শেখানো হয়। তো বাবা টুকটাক যেগুলো তিনি শিখতেন উনি আমাদেরকেও শিখাতেন। তো সেখান থেকে, এবং আমি হচ্ছে 6 থেকে মানে তোমার 60 বছর ঊর্ধ্ব এরকম একটা কম্পিটিশন হয়েছিল, গানের কম্পিটিশন। সেখানে আমি 3rd স্টেজ পর্যন্ত গেছিলাম, মানে সবচেয়ে জুনিয়র আর্টিস্ট হিসেবে গানে আমি সেখানে গেছিলাম। তো মোটামুটি গান আমার করা হয়েছিল ছোটবেলা থেকে। তো মাঝখানে এই যে বললাম না, সায়েন্স থেকে যখন আর্টসে চলে আসি একটা নিজের মধ্যে জেদ কাজ করতো, সব কিছু বাদ দিয়ে দিয়েছিলাম। আমি কলেজ লাইফে কোনো মানে পড়াশোনা ছাড়া আর কিছুই করি নাই। তো এটা আমি বলবো যে এই কাজটা যারা কলেজ উঠবে একদমই করবা না। তোমরা হচ্ছে এক্সট্রা যে আরো কারিকুলামগুলো আছে সেগুলোতে অবশ্যই তোমরা জয়েন দিবা, এটা খুব দরকার। বাট আমি হচ্ছে হামদ, নাচ প্রতিযোগিতা হইতো, তো ওগুলো করতাম এবং ওগুলোতে আমি প্রাইজও পাইতাম। গলায় টুকটাক ভালো ছিল, এত ভালো ছিল না। তো হামদ, নাচ এগুলা গাইতাম, আমার মানে মোটামুটি প্রাইজ টাইজ নিয়ে চলে আসতাম। তো গানটা যেহেতু আগে থেকেই করছি, আর মানে মিউজিক ডিপার্টমেন্টে যখন চান্স আসছে, মানে স্বভাবতই অনেকেই এটাতে ভেটু দিছে যে পড়ার দরকার নাই, বা জগন্নাথও আমার সাবজেক্ট চলে আসতো, পজিশন আমার গুচ্ছতে ভালো ছিল। তো বাবার একটা ইচ্ছে ছিল যে ঢাকা ইউনিভার্সিটিতেই পড়তে হবে, মানে বাবার হচ্ছে সেটা যেই হোক, ঢাকা ইউনিভার্সিটিতে যাতে পড়াশোনা করে তারা আসলে কোথাও আটকায় না, ইনশাল্লাহ একটা না একটা কিছু তারা করে ফেলে। আর আমাদের পজিশনগুলো এমন হয় খুবই কম মার্কের ব্যবধানে দেখা যায় যে মানে 1000 থেকে তোমাকে একদম 5000 পর্যন্ত নিয়ে চলে যাবে, একদম 0.5 0.25। তো তার মানে এই না যে ধরো মানে এরকম আমরা অনেকে ভাবে যে মিউজিকে পড়ে, তারপর হচ্ছে থিয়েটারে পড়ে, তারপর হচ্ছে কি হয় সায়েন্সের কিছু সাবজেক্ট আছে এরকম পড়ে, তার মানে এরা মনে হয় ভালো স্টুডেন্ট না। কিন্তু দেখা যায় যে এই পয়েন্টের একটু একটু ব্যবধানের জন্য কিন্তু পজিশন একটু উপর নিচ হয়, এই জন্য যে যে সাবজেক্ট আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাই এমন। তো সেটার জন্য যে বাবার বললাম একটা ইচ্ছে ছিল, যে বাবা বলছে যে তুমি মিউজিক ডিপার্টমেন্টে পড়ো, 4 বছরের পড়াশোনায় তো কিছু নেই, তারপরে তুমি অন্য দিকে যদি তোমার মুভ করতে ইচ্ছাই করবা, বাট যদি তোমার কাছে মিউজিকটা ভালো লাগে সেটা নিয়ে তুমি আগাবা। বাট আমার টিচিং প্রফেশন, আমি ছোটবেলা থেকে বাবাকে দেখে দেখে বড় হয়েছি, তো এটাই আমার ভালো লাগে, এটাই এখন করতেছি, ফিউচারে হয়তো এটা নিয়েই আগাবো। তো আপাতত এই আর কি। বাট তুমি বললে না চয়েসটা আসলে কার ছিল, চয়েস যদি বলি বাবার চয়েস ছিল। মানে আমারও ভালো লাগতো টুকটাক, মানে কারণ আমাদের তো 2-3 ধাপে ভাইবা হয়, যদি নিজের ভিতরে সেই ইচ্ছাটা না থাকে তুমি কিন্তু ভাইবাতে ভালো করতে পারবা না। তো আমাদের 2 থেকে 3টা ধাপে ভাইবা হয়েছিল, আমাদের অনেকগুলো সেক্টরে আমাদের ভয়েস দেখা হয়, আমাদের তাল ঠিক আছে কিনা, অনেক বিষয় থাকে এখানে। তো এগুলো দিয়ে কিন্তু তারপরে তারা সিলেক্ট করে যে এই মেয়েটা এই ডিপার্টমেন্টে পড়ার জন্য উপযুক্ত কিনা, বা এই স্টুডেন্টটা উপযুক্ত কিনা। তো সেক্ষেত্রে বাবার ইচ্ছেও ছিল এবং আমারও তো ইচ্ছে ছিল, সবকিছু মিলেই দেন মিউজিক ডিপার্টমেন্টে আসা। অহনাপু, এর আগে আমি সিলেবাসের বাইরের যে 2টা এপিসোড করেছি সেগুলো হচ্ছে মোটামুটি অ্যান্টি মেডিকেল ছিল, যে আমার গেস্ট যারা ছিল তারাও হচ্ছে কখনো না শুধু সাদমান ভাইয়া বাদে যে অ্যান্টি মেডিকেল। আমিও এরকম যে মেডিকেল সবসময় ভয় পাইতাম, স্পেশালি আমার লেখাপড়াটা অনেক প্রেশার মনে হইতো, তার উপরে হচ্ছে প্রফেশনটাও আমার কাছে অনেক কঠিন মনে হয়, যে আমি মানুষের দুঃখ কষ্ট দেখতে থাকবো সারা জীবন, তারপরে এত বেশি একাডেমিক প্রেশার। তো আমার কাছে মনে হয় যে কারো যদি নিজে থেকে ইচ্ছা না থাকে যে আমি প্রফেশনে থাকতে চাই, তার জন্য কোপ আপ করাটা অনেক কঠিন। যে আমরা দেখতে পাই যে মেডিকেলের অনেক স্টুডেন্টরা ডিপ্রেসড হয়ে যাচ্ছে, হয়তো অনেকে সুইসাইড করতেছে বা এমনি অনেক ডিপ্রেসড হয়ে যাচ্ছে। তো আমি হচ্ছে যে আপনার যেহেতু একদম এমন টার্গেট ছিল না যে আমি মেডিকেলে যাব, তারপর সেখান থেকে টু লাভিং দ্য প্রফেশন বা লাভিং দ্য জব, তো এই জার্নিটা কেমন ছিল, বা
এই যে মেডিকেলের প্রতি ভালোবাসাটা জাগিয়ে তোলার জন্য আপনি যদি আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলেন, কারণ না হলে দেখা যাবে আমি এত অ্যান্টি মেডিকেল কথাবার্তা বলতেছি, গার্জিয়ানরা তারপরে আমার নামে কমপ্লেন করবে যে আমি ছেলে মেয়েদের মাথা খারাপ করে দিচ্ছি। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমি যখন মেডিকেলের প্রিপারেশন নিচ্ছিলাম, ওই যে আমি একটা সিরিজের কথা বললাম, আমার ফার্স্ট মেডিকেলের প্রতি যেই অ্যাট্রাকশনটা ছিল ওটা হচ্ছে 6-এ যখন আমরা ক্যাডেটের ফর্ম ফিল আপ করি, তখন হচ্ছে পুরা অ্যাজ আ হোল মনে হয় যে তোমার ফুল ফ্যামিলির বায়োডাটা দিতে হচ্ছে। তো তখন হচ্ছে যেই কোচিং সেন্টার থেকে দিচ্ছিলাম মানে ফর্ম ফিল আপের জন্য, ওখানে হচ্ছে মানে আমার ফ্যামিলিতে অনেক ডাক্তার, তো ওনারা যখন শুনছে ওয়াও এতগুলো ডাক্তার, মানে আমার মামা মামি আম্মু আব্বু, সো সব হচ্ছে কি এটা দেখার পর ওনারা যেভাবে ডাক্তারদেরকে মানে ওয়াও ডাক্তার একটা রেসপেক্ট দিয়ে কথা বলতেছিল, ওটা আমার অনেক ভালো লাগছিল, আমার নিজের অনেক প্রাউড লাগছিল ওইটা একটা। এর আগে হচ্ছে মানে সবার, এবং তখন আমার মনে হয়েছিল যে আচ্ছা না এই প্রফেশনটা তাহলে দিস ইজ মানে সামথিং যেটা দিয়ে মানুষের কাছে, তখন তো আসলে আমরা প্রফেশন বলতে 6 বা 5-এ কতটুকুই বা বুঝি, তো তখন ওইটা একটা বড় হয়ে কি হব, হ্যাঁ তো সফট স্পট ছিল। যদি আমার ফার্স্ট যদি বড় হয়ে কি হব সেটা আমার আমি ভাবছিলাম আমি আর্কিটেক্ট হব, বিকজ আমার আর্কিটেকচার ওয়ার্ডটা অনেক সুন্দর লাগতো। পরে আমি উঠে বসছি যে আমার মধ্যে এত আর্টিস্টিক স্কিলস নাই। পরে হচ্ছে এরপর কি হলো যে আমরা যখন 8-এ, তখন আমি ওই যে আরেকটা সিরিজ দেখছিলাম, ওটাতে একটা কার্ডিও থোরাসিক সার্জন ছিল, কি সুন্দর স্কেপলটা নিয়ে এভাবে কাটে, অ্যান্ড ওইটা দেখে আমার মানে মনে হয়েছিল ওয়াও দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু বি। দেন বাই দ্য টাইম 9, 10, 11, 12 হচ্ছে, তখন আই ওয়াজ লাইক না ফিজিক্স অনেক জোস, ম্যাথস অনেক জোস, আমি ইঞ্জিনিয়ারিংয়ে পড়বো। বাট যখন কোভিড শুরু হয়ে যায় তখন হচ্ছে গিয়ে আমি আম্মুকে অনেক ক্লোজলি, মানে এর আগেও দেখছি আমি আম্মুর যখন বিভিন্ন স্বাস্থ্যকে মানে উপজেলা ইয়াগুলোতে পোস্টিং থাকতো, আমি আম্মুকে কখনো বাসায় এসে আমাদের মানে 2 ভাই বোনকে দেখা, সংসার সামলানো, এগুলোর পাশাপাশি পেশেন্টদেরকে নিয়ে কখনো কমপ্লেইন করতে শুনি নাই। আমার কোভিডের সময় একটা খুব মানে ডিস্টিংক্ট মেমোরি আছে, আম্মু বলছিল যে আজকে হসপিটালে অনেকে মারা গেছে বা একটা পেশেন্টের অবস্থা খুবই খারাপ, তো আমি বললাম যে পেশেন্ট পার্টিও ওরকম সাপোর্টিভ ছিল না, অবশ্যই আন্ডারস্ট্যান্ডেবল। তো আমি বললাম তোমার মানে তখন তো আমি কতটুকুই বা বুঝতাম, আমি লাইক তোমার স্ট্রেস লাগতেছে না বা বিরক্ত লাগে না? বলে যে দেখো তোমার কোনো একটা ক্লোজ মেম্বার যদি হসপিটালাইজ থাকে সেক্ষেত্রে তুমি বেস্টটা চাইবা, তো তুমি নিজেকে পেশেন্টের সাইড থেকে চিন্তা করো। তো তুমি ওভাবে যখন চিন্তা করবা, তুমি পেশেন্টের জন্য মানে পেশেন্টকে শুধু পেশেন্ট নাম্বার 105 এভাবে চিন্তা করবা না, তুমি চিন্তা করবা না দ্যাট ইজ আ হিউম্যান বডি দ্যাট আই এম হ্যাভিং অ্যান ইম্প্যাক্ট অন। তখন আই ওয়াজ লাইক আচ্ছা না দিস ইজ সামথিং সিরিয়াস। যদিও মানে তার পরবর্তী টাইমেও হচ্ছে গিয়ে যখন আমার মেডিকেলে হয়, আম্মু বলছিল যে আচ্ছা চিন্তা করে দেখো, কারণ মেডিকেল এমন একটা প্রফেশন, তুমি এখন থেকে পড়া শুরু করলে তুমি মানে একদম যতদিন তুমি রোগী দেখতে থাকবো ততদিন তোমার পড়তে হবে, কারণ এত চেঞ্জেস আসতেছে, নতুন নতুন রোগ হচ্ছে। এই জন্য আমার জিনিসটা তো কঠিন লাগে যে আমরা এমন যে 4 বছর 5 বছর লেখাপড়া করে শেষ, কিন্তু যারা ডাক্তার হয় তাদের সারা জীবন মানে আমার এমবিবিএস শেষ করার পর আমার চিন্তা করতে হবে আমি আর কোথায় কি পড়বো। তখন আমার কাছে মনে হয়েছিল যে আমি একটা মানুষের জীবনে, সেটা জন্ম মৃত্যু বা তার লাইফের এমন ক্রুশাল পয়েন্টসে তার সাথে থাকতে পারবো যে হয়তো আমার কাছে সে আচ্ছা আমার অমুক পেশেন্ট হবে, কিন্তু তার লাইফে আমি যদিও জন্ম মৃত্যু সবই আল্লাহর উপর, সৃষ্টিকর্তার উপর, কিন্তু তারপরও হচ্ছে গিয়ে তার লাইফে আমি এমন একজন ডাক্তার হয়ে থাকবো যে আচ্ছা না আমার লাইফের কোনো একটা ক্রুশাল পয়েন্টে ওই ডাক্তার আমার সাথে ছিল, তো তাদের লাইফের এই পয়েন্টটাতে থাকতে পারাটা আমার কাছে মনে হচ্ছে আচ্ছা না দিস ইজ something I want to do. আমি মানুষের জীবনে ওরকম একটা ইম্প্যাক্ট ফেলতে, this is something worth all the pain. হ্যাঁ, worth all the pain. তারপর যখন হচ্ছে গিয়ে মেডিকেলে জয়েন করি, তারপর আমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে অনেক স্ট্রেস গেছে, সেকেন্ড ইয়ারে স্পেশালি আমাদের পড়ার অনেক বেশি প্রেশার হয়ে যায়, তখন আমার একটুকু ভালো লাগতো না, আমার খুবই মানে আমার তখন অনেক ইয়া লাগতো যে আমি কেন আসলাম। পরে যখন আমাদের থার্ড ইয়ার থেকে হসপিটালে ওয়ার্ড প্লেসমেন্ট বলি আমরা, ওয়ার্ড যখন শুরু হয় আমরা পেশেন্ট দেখা শুরু করি, মানে পেশেন্ট দেখা বলতে অ্যাকচুয়ালি দেখা না, মানে পেশেন্টদের সাথে আমাদের ইন্টারাকশন হওয়া শুরু করে, তখন গিয়ে আই ওয়াজ লাইক না I think I made the right choice so far. এত ভালো লাগে কাজ প্রত্যেকবার যখন একটা পেশেন্ট সুস্থ হয়ে যাচ্ছে বা পেশেন্ট মানে সত্যি যে থ্যাংক ইউ আপু বা থ্যাংক ইউ ম্যাডাম এভাবে বলে, তখন না অনেক ভালো লাগে। এবং স্পেশালি আমি গাইনি ওয়ার্ডের কথা বলতেছিলাম, আমাদের কয়েকদিন আগে গাইনি ওয়ার্ড ছিল, একটা নতুন বাচ্চা মানে একটা বাচ্চা যখন জন্ম হচ্ছে, মার ওই মোমেন্টের মা কান্না করতেছে, সবাই লাইক ওই ওটিতে সবাই অনেক স্ট্রেস যে আচ্ছা বাচ্চাটা সুস্থ মতো মানে বর্ন হোক, অ্যান্ড বাচ্চাটা যখন বের হয়ে আসে তখন কান্না করার পর সবাই হাফ ছেড়ে বাঁচে সব, এবং এত ইথেরিয়াল একটা এক্সপিরিয়েন্স আই থিঙ্ক মানে অন্য কোনো ওয়ার্ড দিয়ে ওই এক্সপিরিয়েন্সটা বোঝানো যাবে না। অ্যান্ড ওই ফার্স্ট আমরা যেদিন ডেলিভারি দেখি ওইটার পর আই ওয়াজ লাইক আচ্ছা না
আই থিংক আই লাভ মাই প্রফেশন। আরেকটা জিনিস হচ্ছে মানে সৃষ্টিকর্তার পর যদি আমরা আসলে নিজের সুস্থতার জন্য যাকে বিশ্বাস করি সবচেয়ে বেশি, যাকে বেশি ভরসা করি, সে কিন্তু ডাক্তার। মানে আমার নলেজটা কিন্তু আমি শুধু পরীক্ষা পাস করার জন্য করতেছি না, আমার ওইটা আমি মানুষ মানে একটা মানুষের জীবনের উপর এটা ইম্প্যাক্ট ফেলতেছে। এবং আমিও যখন লেসিক করাইছি, আমার যে আঙ্কেল ছিল, যে ডক্টর ছিল, উনি আসার পর আমার সেকেন্ড যখন করা লাগছে, উনি যখন আসতেছেন, উনি আসার পর আমি লাইক আঙ্কেল চলে আসছে। মানে ওই ফিলিংটা ডক্টরের সাথে মানে একটা ডক্টর কতটা ইম্প্যাক্ট ফেলে। আমি কিন্তু তখন মেডিকেল স্টুডেন্ট, আমি এই সম্পর্কে ওয়েল অ্যাওয়্যার, এডুকেটেড, তারপরও আমার ভয় লাগতেছিল। কিন্তু উনি যখন চলে আসছে, একটা ডক্টর কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, তো ওনার সাথে আমি যতবার হচ্ছে গিয়ে ফলো আপে যাই, ততবার আমার মনে হয় যাচ্ছে না, মানে আই থিঙ্ক আই ওয়ান্ট টু বি সামওয়ান লাইক দ্যাম ইনশাআল্লাহ। তো এটা নিজের আরেকটা জিনিস, তোমার যদি তুমি মেডিকেলে আসো বা মেডিকেলে আসার প্ল্যান থাকে কারো, হ্যাঁ আম্মু আব্বু চাবে, তুমি যদি তোমার একটুকু ইচ্ছা না থাকে, কাইন্ডলি আম্মু আব্বুর সাথে, ওই যে বললাম প্যারেন্টসের সাথে একটা ভালো বন্ডিং থাকা খুবই ইম্পর্টেন্ট। তোমার কথাটা বুঝিয়ে বলো, কারণ তোমার যদি ইন্টারেস্ট না থাকে, তোমাকে জোর করে তুমি আসতেছো, তোমার অনেক কষ্ট হবে। সত্যি কথা, আমাদের এরকম অনেক ফ্রেন্ড আছে যারা হাফওয়ে থ্রু এসে দিয়ে ড্রপড আউট, এরকম বেশ অনেকে আছে। এবং অনেকে মানে ফার্স্ট বেশ অনেকদিন ডিপ্রেস ছিল, এবং তারা কিন্তু অনেক ভালো স্টুডেন্ট, তারপরে এখানে এসে ওদের দে ওয়্যার লাইক নট এবল টু কোপ আপ ইন দ্য বিগিনিং। সো তোমার যদি একদমই কোনো ইন্টারেস্ট না থাকে, তাহলে প্যারেন্টসকে বুঝিয়ে বলো। আর প্যারেন্টসরা যদি দেখে, তাহলে আই উড সে যে ওদেরকে ওই স্পেসটা দেওয়া হোক, যাতে ওরা নিজেদের ওই প্রফেশনটা চুজ করতে পারে যেখানে ওদের মনে হয় যে ইন্টারেস্ট আছে। আপনাদের দুজনেরই তো হচ্ছে হল লাইফ এক্সপিরিয়েন্স করা হয়েছে, একদম। আমার হয় নাই, ভেরি আনলাকি। তো হল ভেরি লাকি। লাকি। আচ্ছা ঠিক আছে, সেটাই শুনবো যে কেন লাকি বা কেন আনলাকি। আপনাদের হল লাইফের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আবিদা আপু? আমার পুরোটাই বাজে ছিল। আমি বলবো না যে হল লাইফে আমি অনেক এনজয় করছি, এটা বলবো না। আমার হল লাইফে আমার লাইফটাকেই কেমন যেন একদম বানাই দিয়েছে, লাইফই চলে গেছে। জীবনের মানেই আমি হারাই ফেলছিলাম, যে আসলে আমি কেন আসছি এখানে, মানে এখানে থাকার কষ্ট, খাওয়ার কষ্ট, এটা বাস্তবতা। তোমরা ভাবো ঢাকা ইউনিভার্সিটি মানে অনেক কিছু, বাট এখানে আসলে যে কত কিছু ফেস করতে হয়। ঢাকা ইউনিভার্সিটিতে মেয়েদের কিন্তু একটা হল সংকট আছে, তো খাবারের সমস্যা, পানির সমস্যা, তারপর হলই ভেঙে পড়তেছে, ওদের তো হলই ভেঙে পড়তেছে। আচ্ছা, সেই তুলনায় আমার কষ্ট একটু কম। তো তারপরে হচ্ছে তোমার, হ্যাঁ তার সাথে তো ছাড় পোকার কামড় হচ্ছে ফ্রি, এটা ফ্রিতেই দেওয়া হয় হল কর্তৃপক্ষ থেকে, এটা ফ্রিতেই আমরা পেয়ে থাকি। তার সাথে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার খুবই বাজে কিছু এক্সপিরিয়েন্স ছিল। অনেকে পলিটিক্যাল ইস্যু নিয়ে কিন্তু অনেক কথা বলে, এটা নিয়ে কন্ট্রোভার্সি হয়, এবং সবাই ভাবে যে আবিদা আপু আগে ছাত্রলীগ করছে, এবং এটা নিয়ে অনেক ইস্যু হয় তো আসলে আমার এক ফ্রেন্ডের ইয়েতে, মানে আমার ফ্রেন্ড আমাকে বলছিল যে তুই হলে থাকলে, আমাদের এখান থেকে তো ক্লাস কাছাকাছি, আমরা সকাল যেহেতু আমাদের পুরো সেমিস্টার জুড়ে 8টার ক্লাস, হলে চলে আয়, তাহলে আমরা হল থেকে দুজন একসাথে এই কথা। আমি বললাম যে এত তাড়াতাড়ি সিট পাবো কিভাবে, কারণ আমি কিছুই জানতাম না। তো পরে বলতেছিল যে আচ্ছা এখানে পলিটিক্যালি থাকা যায়, হচ্ছে একটু প্রোগ্রাম করতে হবে, তারপরে 3-4 মাসের মাথায় সিট দিয়ে দেয়। তা আমি বলছি যে আচ্ছা ফার্স্ট ইয়ারে প্রোগ্রামের তেমন কি করতে হবে, যাই, ফ্রেন্ডের সাথে থাকলে তো আর তেমন খারাপ লাগবে না। সেখান থেকে আসলে হলে যাওয়া, এবং হলে যাওয়ার পর যা কিছু দেখলাম, আমি আমার লাইফে এগুলা করি নাই। মানে আমাদের ওখানে বলা হইতো যে ক্লাস হচ্ছে তোমার সেকেন্ড অপশন, ফার্স্ট হচ্ছে প্রোগ্রাম করতে হবে, প্রোগ্রাম হচ্ছে ইউর ফার্স্ট অপশন, প্রোগ্রাম করে সময় থাকলে তুমি ক্লাস করবা, এই টাইপের। মানে এমনও হইতো যে আমি আমার ফ্রেন্ড অনেক কান্না করতাম, আমরা ক্লাসে যাইতে পারতাম না, ক্লাস মিস হইতো, আমরা ঘন্টার পর ঘন্টা বৃষ্টির মধ্যে দাঁড় করা রাখছে, ঘন্টার পর ঘন্টা মধুতে আমাদেরকে দিয়ে প্রোগ্রাম করাচ্ছে। তো তারপর হচ্ছে দুপুরের খাবার খেতে পারতাম না, রাতে ঠিক মতো ঘুমাইতে পারতাম না, 11টা বাজে মিটিং ডাকা হতো, এই করতো সেই করতো, আজকে কে অপরাধ করছে, কালকে কে, র্যাগিং টাইপের, মানে যা কিছু হয়। আর রুমের মধ্যে একজন লিডার থাকতো, রুমের মধ্যে যদি কেউ খারাপ কিছু করে, এটা হচ্ছে বড় লিডারকে জানিয়ে দেওয়া হয়তো। 24 ঘন্টা একটা, মানে আমি একটা বোতলে ঢাকনা পড়ে যাচ্ছে ফ্লোরের মধ্যে, এটাও মানে একটা আতঙ্কে থাকতাম, সিনিয়র বকা দিচ্ছে। আমরা রুমে নামাজ পড়তে পারতাম না, যেহেতু আমি রেগুলারিটি মেনটেন করতাম। তো আমি রুমের মধ্যে নামাজ পড়লে, মানে আমরা এত মানুষ ছিলাম একটা রুমের মধ্যে, আমরা 14 থেকে, একটা ছোট রুমের মধ্যে 14 থেকে 15টা মেয়ে থাকতাম। আমি যদি নামাজ পড়তে দাঁড়াইতাম, তাহলে দেখা যাইতো যে আর বাকি কেউ হাঁটতে পারতো না। তো আমরা নামাজের রুমে, আমার বেশিরভাগ সময় দেখা যেত আমি নামাজের রুমে ঘুমাইতাম। তারপর হচ্ছে আমাদের মাঠ ছিল, বটতলা ছিল, সেখানে আমার দুপুরবেলা ঘুমানো হইতো, আমরা ফ্রেন্ডরা মানে এরকম কষ্ট করছে। তো পরে হচ্ছে আমার ফুড পয়জনিং হয়ে যায়, মানে ফার্স্ট ইয়ারে
খুবই খারাপ অবস্থা, আমার হচ্ছে ওজন কমে যায় অনেক বেশি, তো আমার শরীর একদম ভঙ্গুর হয়ে যায়। তো সেখান থেকে এগুলো আমার লাইফের এই জিনিসপাতি, কারণ আমি ছোটবেলা থেকে অনেক আদরে বড় হয়েছি, যেহেতু আমি ফ্যামিলির সবচেয়ে ছোট। তো আমার ভাই বোনরা যখন এইসব দেখছে, দেখার পর তো ওদের আর বলার কিছু নেই। উপরে আমার বোন, মেজো বোন আমাকে হচ্ছে তার কাছে নিয়ে গেছিল, তো বলছে তুমি এখান থেকে এসে ক্লাস করবা, করবা। তো এই হচ্ছে হল লাইফ। তো হল লাইফের মধ্যে আসলে খারাপ আছে, ভালো আছে। ভালো যেটা, সেটা হচ্ছে সবার সাথে মিশে চলার যে একটা তো এটা সবাই মানে একটা কথাই আছে যে যারা নাকি হল লাইফে টিকতে পারে, ওদের শ্বশুর বাড়িতে গিয়ে কখনো কোনো সমস্যা হয় না। শাশুড়ির সাথে, শাশুড়ি আর ননদ যতই দরজা লোক, তাহলে ওদের সাথে নাকি খাইতে পারে। তো আমরা এটা সত্যি, আমি মন থেকে মানি। কারণ রুমের মধ্যে এমন এমন কিছু সিনিয়র থাকে বা জুনিয়র থাকে, এমন খেটে টাইপের। তো এদের সাথে তুমি যদি বন্ডিং রেখে চলতে পারো, মনে হয় যে শাশুড়ি আর ননদ কি জিনিস, এগুলো কিছুই না। তাহলে সেই দিক থেকে আমি বলবো যে হল লাইফের এই এক্সপিরিয়েন্সটা আমাকে অনেক হয়তো ফিউচারে কাজে দিবে। যখন আমি বিয়ে শাদী করবো, হয়তো আমার ফিউচারে এটা অনেক বেশি কাজে দিবে। তো এই একটা ভালো জিনিস হচ্ছে আমি পাইছি হল থেকে। আর হলের খাবার দাবারের দাম কম, তো টাকা পয়সা অনেক বেঁচে যাইতো, এটা একটা সুবিধা বলা যাইতে পারে। এবং সময় অনেক বেঁচে যাইতো ক্লাসে যাইতে। আর যেমন বাসা থেকে যাইতে অনেক প্যারা। না আচ্ছা, এই শাশুড়ি ননদের সাথে কোটাকুটির সময়টা কখন আসবে? আমি তো কবে বিয়ে করব, এটা তো সবার প্রশ্ন, ইনশাআল্লাহ এই বছরের মধ্যে। ঠিক আছে, আপু আমরা সবাই ওয়েট করতেছি, আমরা সবাই অপেক্ষায় থাকলাম। এবার অহন আপা, আপনার হল লাইফ নিয়ে শুনি। আমাদের প্রথমে হচ্ছে গণরুমে থাকা লাগে। তো আমার পক্ষে বাসা থেকে করার অপশন ছিল না। আমার বাসা থেকে আমি উইকেন্ডে বাসায় যেতাম, ওখানে আমার যাইতে 3 ঘন্টা লাগতো, আসতে 3 ঘন্টা লাগতো। সো ওটা তো অপশন ছিলই না। আর আমাদের যেহেতু সকালবেলা ক্লাস, দেন মানে এত পড়াশোনার পাশাপাশি অন্য কোথাও থেকে পসিবল ছিল না। তো গণরুমে আমাদের একটা ফ্লোরে 3টা গণরুম ছিল। গণরুম 1, 2, 3, একটা অনেক বড় ছিল, কিন্তু ওখানে স্টুডেন্ট ছিল 25 জন, অনেক বড় না, 25 জনের জন্য অনেক ছোট। তা এরপর আমাদেরটা তুলনামূলক একটু ছোট ছিল, আমাদের মনে হয় 10 জনের মতো, 8-10 জনের মতো ছিলাম। এবং আমাদেরটার নিচে কিচেনের রান্নাঘর, মানে ক্যান্টিনের রান্নাঘরটা ছিল। 5টার পর 6টার পর ঘুমানো যেত না, এত গরম ছিল। মানে কারণ রান্না শুরু করলে রুমে আর থাকা যেত না। তো আমরা এরকম হতো যে যখন অনেক বেশি গরম থাকে, আমরা গিয়ে মানে যে আমাদের যে সিঁড়ি ছিল ওখানে গিয়ে বসে থাকতাম। তো ওইটা একটা ইস্যু। তারপর এতজন থাকা, আমার মনে আছে আমি প্রথম দিকে ওয়াশরুমে যাওয়া বা এগুলো আমি মানে আই ইউজ টু লিটারালি অ্যাভয়েড গোয়িং টু দ্য ওয়াশরুমস। পরে দেখলাম যে আচ্ছা না, এইভাবে থাকলে তো আসলে থাকা যাবে না, তখন স্টার্ট করা আর কি। এখন যে ইস্যুটা হয়, অনেকে একসাথে থাকতে গেলে সবাই, আর আমরা মেডিকেলে এত প্রেসারে থাকি, সবাই প্রথম দিকে অ্যাডাপ্ট করতে, অ্যাডজাস্ট করার সময় অনেকেই অনেক ফ্রাস্ট্রেশনস থাকে। সো এতজন যখন একসাথে থাকতেছি, কলিশন হবেই। আর এছাড়া এক একজনের প্রিন্সিপালস বা লাইফ ভিউ, বা সবাই যখন ফ্রাস্ট্রেটেড থাকে, তুমি ফ্রাস্ট্রেশনটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে কি বের করার, রাগ দেখানো। তো এরকম প্রথম দিকে হতো। আর তখন আমি আসলে অনেক প্যারা নিতাম, কারণ আমার মোটো ছিল যে আচ্ছা এদের সাথে আমি আগামী 5 বছর পড়বো, 6 বছর, মানে ইন্টার্নি সহ, দেন এরাই আমার কলিগ হবে, সবার সাথে আমার একদম কর্ডিয়াল একটা ইকুয়েশন রাখা লাগবে। এরকমও হয়েছে দিন। প্রথম দিকে আমার এটা ভুল ছিল যে মানে আই এম নট লাইকিং দিস, বাট স্টিল আই উড জাস্ট বি আচ্ছা ঠিক আছে, ওকে হচ্ছে, আমি গায়ে না লাগাই, সহ্য করে যাওয়া। তারপর হচ্ছে আমার ভাল লাগতেছে না, বাট স্টিল পুটিং আপ আ স্মাইল। That sucked, because সবাই ভাবতেছে আচ্ছা ওর তো অনেক ভালো সময় কাটছে, আরো অ্যাডভান্টেজ নেওয়া শুরু করে। এরকম একটা কাহিনী হয়েছিল একবার, আমাদের হিস্টোলজি একটা সাবজেক্ট আছে, মেইনলি হচ্ছে এখানে টিস্যুর ছবি টবি আঁকা লাগে, ওই সাবজেক্ট আমাকে অনেক প্যারা দিছে। তো ওই পরীক্ষা, আমাদের ফার্স্ট পরীক্ষা দিয়ে আসার পর আমার মনে হয়েছে আমার মন মতো আমি পরীক্ষা দিয়ে আসতে পারিনি। তা আমি এসে সিঁড়িতে বসে 3টার দিকে আমি বসে মন খারাপ করে বসে আছি, মানে কান্নাকাটি করতেছি, আম্মুকে ফোন দিব একটু পরে। তো আমার কোনো এক ফ্রেন্ড দেখছে, মানে নো হার্শ ফিলিংস টুয়ার্ডস এনিওয়ান, পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর দেখা গেছে আমার ভালোই মার্কস আসছে, হয়তো ফিগারগুলো ঠিক মতো আঁকছিলাম দেখে মার্কস ভালো আসছে। অ্যান্ড দেন আই হার্ড দিস ওয়েন্ট অ্যারাউন্ড যে I was crying in a girls' hostel on the staircase because I wanted attention. Who was I wanting attention from? মানে এটা গার্লস গ্রুপের মধ্যে এটা হয় যে মানে ওরা নিজেদের মতো করে একটা গল্প বানায় দিবে। ওই মানে সিঁড়ির মধ্যে কোন প্রেতাত্মা আছে, কে দিবে? মানে give me some attention, if my academics gave me that attention I would, মানে কি বলবো, প্রথম দিকে অনেক প্যারা খাইতাম। কেউ কিছু মানে মানুষজন আসলে সবাই এমন না, কিছু মানুষ যখন পিছনে কিছু একটা বলতো, কিন্তু আমার কাছে সবাইকে এমন মনে হয়, আর আমার আশেপাশে সব মানুষই মনে হয় এমন। আমি প্রথম দিকে যে মানে ও এইভাবে ইংলিশ কেন বলে, ভাই আই নেভার ফিগারড আউট যে মাই ইংলিশ সাউন্ডেড ডিফারেন্ট দ্যান আদার্স।
ওখানে আসার পর যে হ্যাঁ ওইটা নিয়েও মানুষ কথা বলছে। আমি যখন আমার কন্টেন্ট বানানোর একটা হিউজ ইন্সপিরেশন ছিল আলী আবদাল, মানে আমি আলী আবদালের ভিডিওস দেখে বড় হয়েছি। কোরিয়ান অনেক মেডিকেল স্টুডেন্টসদের যে ব্লগগুলো ছিল, তারপর ইলানা হ্যান্ডট্রেক ও কেমব্রিজে ল স্টুডেন্ট, ওদের ভিডিওস দেখে বড় হয়েছে। সো আমার কাছে মনে হতো ওয়াও, দিস ইজ ইফ আই গেট ইন সামওয়্যার আই ওয়ান্ট টু ডু সামথিং লাইক দ্যাট। সো ওইখান থেকে বাংলাদেশের মানুষদের এক্সপেক্ট মানে তারা এটাকে নিতে অনেক টাইম লাগবে। সবাই আমি ছিল না, বাট মানুষজনের কিছু মানে সবাই এটা ভাবে যে যত ভালো হয়ে থাকবা তত মানুষ, এরকম একটা পয়েন্ট আসলে আমার কাছে যদি কেউ হলে থাকে একটাই অ্যাডভাইস, আমার হল লাইফ নিয়ে অনেক ফ্যান্টাসি ছিল, সো দোজ ফ্যান্টাসিজ আর আউট অফ দ্য এয়ার রাইট নাও। সো একটাই অ্যাডভাইস, এটা হচ্ছে নিজেকে প্রায়োরিটাইজ করা। কারোর সাথে কোনো কথাই মানে যতটুকু না বললেই না সেফ। আমি আমার ভাই থেকে এটা অনেক শিখি। ও না অনেক মানে ও ইন্ট্রোভার্টেড না, ও হচ্ছে যে কারোর সাথে মিশার আগে অনেকটা টাইম নিয়ে কাউকে অবজার্ভ করে। দেন আর আমি হচ্ছে এনার্জি অ্যান্ড আই এম লাইক আই এম অ্যান এক্সট্রোভার্ট অ্যান্ড আই লাভ মেকিং ফ্রেন্ডস। মানে আমি যে কোনো জায়গায় গেলে আই উইল বি দ্য ফার্স্ট পার্সন টু ব্রেক দ্য আইস। সো আমার কিছু মনে হয় যে যদি একটা সাইলেন্স থাকে, সবাই এমনি বসে আছে হয়তো মানে ইটস অকওয়ার্ড, তা আমি নিজের থেকেই কনভারসেশন শুরু করতাম। সো আই উড সে যে এত কথা না বলে নিজের সেলফ মানে নিজেকেই প্রায়োরিটি দাও। আর কেউ যদি ইফ সামওয়ান ইনডাইরেক্টলি কিছু বললে ডোন্ট গিভ এনি অ্যাটেনশন টু দ্যাট, বাট তোমাকে ইন্ডিকেট করে যদি কিছু বলে জাস্ট স্টেট ইউর গ্রাউন্ড কামলি অ্যাজ পসিবল, কারণ তুমি যেটা করছো তুমি জানো। সো ডোন্ট গিভ দেম এনি অ্যাটেনশন। কারণ ওদের কথা না, আমি যখন এরকম স্ট্রেস নিতাম আমি বলতো কেন তোমার এনার্জি এটাতে ওয়েস্ট করতেছো, ইউ হ্যাভ সো মেনি বেটার থিংস টু ওয়ারি অ্যাবাউট। সো মানুষের কথায় প্যারা নিও না, মানুষ অনেক কথা বলবে, বিকজ তুমি 100% মানুষকে স্যাটিসফাই করতে পারবে না। অ্যান্ড হল লাইফ থেকে আসলে যেটা আমার কাছে মনে হয় মানুষের সাথে ডিল করা শেখা যায়। মানে আমি মানুষের সাথে মানে হয়েছে আই এম লাইক ওয়াও, দেয়ার ইজ আ লট টু লার্ন ফ্রম, বিকজ তুমি হয়তো কারো ভালো করবা, তুমি ওই ভালোটাই মানে রিটার্নে এক্সপেক্ট করতে পারবা না। সো ওইটাই নিজেকে নিয়ে থাকা, এমন না যে একদম আমি আনসোশ্যাল হয়ে গেলাম, বাট নিজের প্রায়োরিটি যে দিস ইজ মাই প্রায়োরিটি, আমি এটা এখন করব, ওইটাই। আর ওই যে ফার্স্ট ইয়ার ফ্রেন্ড সার্কেল ফ্রেন্ড গ্রুপ ওই সাবধানে, পিয়ার সার্কেল সাবধানে চুজ করা। ভাই আমি হাই স্কুল পিয়ার্স মানে হাই স্কুল ফ্রেন্ডশিপস অ্যান্ড মানে 20s এর ফ্রেন্ডশিপস বা ভার্সিটিতে ওঠার পরে ফ্রেন্ডশিপ দোজ আর ডিফারেন্ট। বিশ্ববিদ্যালয়ের ফ্রেন্ডশিপ সব স্বার্থপরতার উপরে ডিপেন্ড করে। মানে যেখানে স্বার্থ আছে সেখানে ফ্রেন্ড আছে, স্বার্থ নাই সেখানে কেউ তোমাকে পাত্তা দিবে না, কেউ না তোমাকে গণবেও না সব। হ্যাঁ এরকম। তো আমার বিশ্ববিদ্যালয়ে তেমন কোনো ফ্রেন্ডই নেই, মানে যা আছে স্কুল জীবনে। আর আই থিং আমার এক্সপেরিয়েন্সটা ডিফারেন্ট। আমি ইউনিভার্সিটিতে অনেক আমার ভালো ফ্রেন্ডস আছে, বাট আই উড সে যে মাস, কারণ আমার ছিল যে আমি 245 জনের সাথে আমার মানে 43 জনের সাথে আমি লাইক একটা খুব নিয়ে চলবো। আমি এটা ট্রাই করেছি, আমার সবাইকে খুশি রাখা লাগবে। আমি আমার মাইন্ডসেটই এটা ছিল যে আমি মানে অ্যাজ আই ওয়াজ মানে আমার ছোটবেলা থেকে ফ্রেন্ডস বানাইতে অনেক ভালো লাগতো। আমার কাছে কেন জানি আমি এরকম হয়েছে, আম্মু বিশেষ পরীক্ষা দিতে গেছে, ওখানে একটা পিচ্চি ছিল আমার চেয়ে 2 বছরের ছোট, ওর সাথে আমি গিয়ে কথা বলা শুরু করে দিয়েছি। আমার ক্লাস 2-3 তে প্যারেন্টস মিটিং এ টিচারের কমপ্লেন ছিল, ও কোনো সমস্যা নেই, রেগুলারলি ক্লাসে আসে, কিন্তু পরীক্ষা দেওয়া শেষ করে খাতা জমা না দিয়ে সবার সাথে র্যান্ডম গল্প করতে থাকে। আমি আমার পাশে সিনিয়র আপুকে জিজ্ঞেস করতেছিলাম, আপু অনেক সুন্দর করে পেজটা স্কেল ছাড়া ভাঁজ করতেছিল। আপু 3 তে, আমি 2 তে পড়ি। আপু এটা কিভাবে ভাঁজ করে, কিভাবে করছে? এন্ড শি ওয়াজ লাইক এইভাবে করো। She was like, who is this weird, why is she talking so much? So I think হ্যাঁ নিজেকে প্রায়োরিটাইজ করো নিজের উপর, কারণ এই ইউনিভার্সিটি ইয়ার্স গুলো আর ফর ইউ টু এনরিচ ইয়োরসেলফ, তোমার সেলফ ডেভেলপমেন্টের জন্য, সেলফ গ্রোথের জন্য। আর নিজের এনার্জি কোথায় ইনভেস্ট করবা সেটা নিয়ে একটু কনসিয়াস থাকা ভালো। আচ্ছা, এডটেকের সাথে আপনাদের জার্নিটা কিভাবে শুরু, কবে শুরু, একটু শুনতে চাই আবিদ আপু। আমি যখন অনলাইনে কোচিং করতাম, মানে তখনই যখন ভাইয়াদেরকে দেখতাম, বা আমাদের কোনো আপুরা ক্লাস নিত না, ভাইয়ারাই ক্লাস নিত। তো ক্যামেরার সামনে আসলে যে ভাইয়ারা পড়াইতো তাদের মধ্যে কিছু ফেভারিট আমার কিছু ভাইরা ছিল যাদেরকে আমার ভীষণ ভালো লাগতো, ওনাদের পড়ানোর স্টাইল আমার অনেক ভালো লাগতো। তো সেই দিক থেকে আমারও একটা ইচ্ছে ছিল এরকম পড়ানো যায় কিনা। পরে হচ্ছে আমি মানে আমার ব্রাদার ইন ল ওনার কাছ থেকে জানতে পারি যে হ্যাঁ এরকম হচ্ছে এডটেক আছে, এখানে যদি জয়েন দেওয়া যায় তাহলে এরকম ক্যামেরার সামনে ক্লাস নেওয়া যায়। হ্যাঁ স্টুডেন্ট থাকবে না সামনে কিছু, বাট ভিডিওগুলা এরকম ইউটিউবে আপলোড হয়, এইসব কিছু জানতে পারি। তো সেখান থেকে একটা জাস্ট ডেমো ভিডিও আমার নিয়ে পরবর্তীতে এসিএস এর যিনি আমাদের তখনকার ছিল অপর ভাইয়াকে প্রথমে কয়েকটা ক্লাস দেখছিলাম, অপর ভাই মানে আমার মনে হয় এসিএস এ ফার্স্ট মানে মেয়ে টিচার হিসেবে আমি আসছি। তো আমার মানে স্টুডেন্টরা আমাকে কতটুকু মানে তারা নিতে পারে সেটার উপরে আসলে আমার সবকিছু ডিপেন্ড করতেছিল। বাট আমার এরকম হয়েছে যে আমার প্রথম ভিডিও যখন আপলোড হয় তখন মানে শিক্ষার্থীরা এরকম হয়েছে, আল্লাহ আপু এত
সুন্দর করে এই জিনিসটা বুঝে। তখন আমি অপরিচিতার ওয়ান শট নিয়েছিলাম, তো অপরিচিতার ওয়ান শট করে ওরা একদম আপুর আরো ক্লাস চাই, আরো ক্লাস চাই। তো তখন থেকে আসলে আস্তে আস্তে আমি কন্টিনিউ করা শুরু করি। বাট এরকম থাকে না যে খুবই প্রফেশনালি এসে ঢুকে যাওয়া, হ্যাঁ এরকমটা না। আমার শুরুটা হয়েছে একদম খুবই ক্যাজুয়ালি, আমি আসছি এই টুকটাক ক্লাস নিচ্ছি যে এক্সপিরিয়েন্স গেইন করা। আমার মানে চিন্তা ভাবনাই ছিল আমি এখান থেকে কিছু এক্সপিরিয়েন্স নিব, তারপর আমি নিজে ভালো কিছু করব, এবং সেটার জন্য ট্রাই করতেছি এখনো অবধি, এখনো এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করতেছি। তো এইভাবে আসে, আমার হুট করে চলে আসে এখানে। তো আমি প্রথম 9-10-এ থাকতে পড়াশোনার পাশাপাশি কিছু একটা করতে হয় যেটাতে তোমার ইন্টারেস্ট থাকে। আমি 9-10-এ আমি মানে 8-9-10 খালি পড়াশোনাই করছি, আমার আর কিছু মনে পড়ে না। বাট তখন হচ্ছে আমার ইনস্টাগ্রাম একটা অ্যাকাউন্ট ছিল যেখানে আমি জিএমবি আকাশ, তারপর হচ্ছে ওদের পেজগুলোতে ওরা যেই কাজটা করতো, একটা ছবি থাকতো এবং নিচে হচ্ছে ওই ছবির ব্যাকগ্রাউন্ড ডেসক্রাইব করে ওই ছবি রিলেটেড একটা স্টোরি থাকতো। তো আমি তখন আমার হচ্ছে আব্বুর আগের যে ফোনটা ছিল ওটা দিয়ে হচ্ছে বিভিন্ন ন্যাচার ফটোগ্রাফি এইসব করে, আচ্ছা আমার 10ms এর ব্লগে আমি যদি আমার সিভি সাবমিট করতে চাই ওটার জন্য, তাহলে তো আমার কিছু একটা ব্যাকগ্রাউন্ড থাকা লাগবে। এমনি আমি তখন একটা স্টোরি টোরি লিখতাম একটা ব্লগে। তো এরপর হচ্ছে গিয়ে গ্র্যাজুয়ালি ওইটা করতে করতে দেন 11-12 আসলো, তখন আমি ওই টাইম ল্যাপসগুলো রেকর্ড করতাম। আর তখন আমার অ্যাডমিশন টাইমে আমি হচ্ছে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমার ডেইলি কি কি ভুল যাচ্ছে, কি কি কোয়েশ্চেন আমি ভুল করতেছি, কেন করতেছি, ওইটা ভয়েস রেকর্ড করে স্টোরি হিসেবে আপলোড করে রাখতাম। আমার কাছে মনে হচ্ছে আচ্ছা দিস ইজ সামথিং আই এনজয় ডুইং, অ্যান্ড আমার নিজের ভুলগুলো কোথায় হচ্ছে ওটা সম্পর্কে আমি একটু কনসিয়াস থাকতেছি। দেন যখন এইচএসসি শেষ হলো তখন হচ্ছে জাস্ট আউট অফ শিয়ার ইন্টারেস্ট আমি র্যান্ডম অনেক ওই ভিডিওগুলো কি আছে এখনো অ্যাডমিশন টাইমের? ওই হ্যাঁ ভিডিও ওগুলো আছে, ওগুলো মাঝে মধ্যে আমার দেখলে মনে আল্লাহ আমি এত সিম্পল জিনিস মানে নিয়ে পাবলিক আছে? না পাবলিক নাই এখন, ইয়ার করে রাখছি। সো পরে হচ্ছে ওটার পর আমি র্যান্ডম কয়েকটা ভিডিও বানাই। তখন আমার যেই ইঞ্জিনিয়ারিং ব্যাচের যে ফ্রেন্ড সার্কেলরা ছিল ওরা একদিন আমাকে বলে যে আচ্ছা তুমি তো, ওরা আসলে আমার ডিএম মানে মেডিকেল প্রিপারেশনের ফ্রেন্ডরা জানতো না যে আমি ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিচ্ছি, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ফ্রেন্ডরা জানতো না যে আমি মেডিকেলের প্রিপারেশন নিচ্ছি। আমি এই কারণে বলি নাই, কারণ যদি শেষমেশ একটাতেও না হয় তাহলে যে জিনিসটা দাঁড়াবে দুইটার প্রিপারেশন নিলে একটাতেও চান্স হয় নাই। সো আমি এই ভয়ে কাউকে কিচ্ছু বলি নাই। পরে হচ্ছে যখন ডিএমসি তে চান্স হয় তখন আমার এক ফ্রেন্ড হচ্ছে ও বলে তুমি ডিএমসি তুমি কবে এক্সাম দিলা। ওই পরবর্তীতে আমাকে হচ্ছে গিয়ে একবার বলে যে আচ্ছা বায়োলজির কিছু ক্লাস নেওয়া লাগবে। তখন হচ্ছে গিয়ে অপার ভাইদের এসিএস এর এওসি নামে একাডেমি একটা ব্যাচ স্টার্ট হয়। তো তখন হচ্ছে আমি ওইটার কিছু রেকর্ডেড ক্লাস এবং কিছু লাইভ ক্লাস নেওয়া স্টার্ট করি আর কি। এছাড়া আমি 2022 থেকে অনলাইনে আমার কলেজে কিছু স্টুডেন্টদেরকে মেন্টর করতাম মেডিকেলের জন্য, অ্যাডমিশনের জন্য। সো ওখান থেকে স্টার্ট হয়। তো ওইটা যখন এওসি 23-তে মেনলি সলভ ক্লাসেস নিতাম, দেন 24-এ বোধহয় বায়োলজি ক্লাসেস নিয়েছিলাম। এরপর হচ্ছে মাঝখানে ওইটা যখন অফ হয়ে যায় তারপর আমি আর মানে আমাদের পড়ার প্রেশার অনেক বেড়ে গেছিলো, আমি স্ট্রেসে আর কিছু করতে পারতেছিলাম না, তখন আমি নর্মালি অনলাইনেই পড়াতাম। তারপর হচ্ছে আমি বোধহয় আমার ল্যাসিকের পর সেকেন্ড ল্যাসিক যখন করাতে যাই তখন আমার মনে হলো যে আচ্ছা ফার্স্ট ল্যাসিকের টাইম আমার কি এক্সপিরিয়েন্স ছিল বা আমার কি ফিলিং হচ্ছিল আমার কিচ্ছু মনে নেই, কারণ আমি নিয়ে এতই ভয় ছিলাম, এটা নিয়ে চিন্তাই করতেছিলাম না। আমি কোথাও কিছু লিখি নাই, যেখানে আমি অনেক জার্নাল করতাম, কোনো ছবি তুলি নাই, কারণ আমার কাছে ওই ভয়টা কাজ করতেছিল। তো সেকেন্ড ল্যাসিক হয়ে যাওয়ার পর আমি আঙ্কেল বলছিল যে আচ্ছা তোমার যদি কোনো ফিডব্যাক থাকে ফিডব্যাক দিতে পারো। তখন আমি আমার বারান্দায় ইয়াটা রেখে, ক্যামেরাটা রেখে জাস্ট টু ডকুমেন্ট হাউ আই এম ফিলিং অ্যাট দ্যাট মোমেন্ট, যে আমার ফার্স্ট টু লাস্ট সবকিছু একটা ভিডিও করি। দেন হচ্ছে সেকেন্ড আরেকটা করি যে ওই ভিডিওটা করার পর সবার একটা কোয়েশ্চেন ছিল আপু হাউ আর ইউ সো গুড অ্যাট ইংলিশ, বা আপনার ইংলিশ, আর তখন আমি টুকটাক এমনি লাইফস্টাইল ভিডিওস করতাম। তখন সেকেন্ড আরেকটা ইংলিশের উপর যে 5 do's and don'ts দ্যাট ইউ শুড কিপ ইন মাইন্ড টু সাউন্ড মোর ফ্লুয়েন্ট ইন ইংলিশ অর বি গুড অ্যাট ইংলিশ। তো ওই ভিডিওগুলো খুব সম্ভব রাকিব ভাই দেখছিল। সো রাকিব ভাই হচ্ছে গিয়ে তখন প্রোফাইলে দেখে যে ওয়ার্কস অ্যাট এসিএস দেয়া। সো তখন রায়ান ভাইকে জিজ্ঞেস করার পর রায়ান ভাই বলছে হ্যাঁ ভাইয়া ও এওসিতে ছিল, এইরকম ক্লাসেস ছিল, অ্যান্ড ওখান থেকে দেন এএফএস এ ক্লাস নিতে আসলো। সো আমার যে কন্টেন্ট ক্রিয়েশন বা ছবি তোলা থেকে স্টার্ট হলো, অ্যান্ড দ্যাটস হাউ ইট কেম টু আ ফুল সার্কেল। আচ্ছা তাহলে আমরা একই সাথে হচ্ছে পেশন থেকে প্রফেশনে চলে আসছে এসিএস এ জয়েন করার স্টোরি এবং কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করার স্টোরি ওখান থেকে মোরালেস চলে আসছে। আচ্ছা আপনি একই সাথে নিজে মেডিকেলে পড়তেছেন, তারপরে হচ্ছে এখানে পড়াচ্ছেন, তারপরে কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন, তো এত কিছুর মানে ম্যানেজ কিভাবে করেন? কারণ আমার কাছে ব্যালেন্স করা অনেক বেশি কঠিন মনে হয় যে আমার লেখাপড়া এবং কাজ দুইটা একসাথে। তো আপনি এটার সাথে আরো এক্সট্রা জিনিস করতেছেন অ্যান্ড অনেক ফ্রিকুয়েন্টলি ইউর ডুইং ইট, এমন না যে একটা অফ রেখে দেন আর একটা, ইউর ডুইং ইট অল এট ওয়ান্স। তো এটা ব্যালেন্সটা কিভাবে করতেছেন? আচ্ছা এটা হচ্ছে প্রথম দিকে যেমন আমি গত বছর আমাদের যেই
কারিকুলামটা চেঞ্জ হয়ে গেছে। সো যেখানে আগের কারিকুলামে 2টা সাবজেক্টের এক্সাম দেওয়া লাগতো, ওখানে আমাদের 4টা সাবজেক্টের ব্যাক টু ব্যাক এক্সামস হচ্ছিল এবং ক্লাসেস হচ্ছিল। সো ওইটা আমি মনে হয় আমার থার্ড ইয়ারের ফার্স্ট টার্ম পর্যন্ত কীভাবে টাইম গেছে আই হ্যাভ জিরো ক্লু। সো আমি যেই কাজটা করতাম যে আমার কন্টেন্ট ক্রিয়েশনটা যে কারণে করা, কারণ আমার হচ্ছে গিয়ে মানে মনে হচ্ছে আচ্ছা দিস ইজ মাই র্যান্টিং স্পেস, আমার খুব স্ট্রেস যাচ্ছে, বাট ওই একটা জিনিস করে আমার একটু কাইন্ড অফ মাই কোপিং মেকানিজম আর কি। তো ওই কারণে শুরু করা। তারপর হচ্ছে গিয়ে আমি এখন যে কাজটা এখন করি আর কি, যাতে সব কিছু ব্যালেন্স, নট যে আমি খুব টাইম ম্যানেজমেন্টে ভালো, আম্মু যখন কোথাও দেখে যে টাইম ম্যানেজমেন্ট আপু কীভাবে করেন, আমার দিকে আম্মু ইজ লাইক বম্বাস্টিক সাইড তো ইউর অ্যান্ড ট্রেন র্যাক। সো যেটা হয় যে আমি ট্রাই করি যে আগে সব কিছু করে রাখা, যে আমার অনেকে বলে আপু আপনি কি সারা বছর ঘোরাঘুরি করেন, সেটা না, আমি গত বছর বা গত 2 বছর আগে যেই ঘোরাঘুরি করছে ওই ছবিগুলো এখন আপলোড করতেছি। তো আগে জিনিসপত্র আমি স্টক করে রাখি, যখন আমার মানে ঈদের টাইমটা হচ্ছে আমার মানে একদম ওই টাইমে পড়াশোনা করিনি ঈদের টাইমটাতে। সো ওই সময়গুলো বা আমার হচ্ছে কি আমি মেট্রোতে আসি বা ক্লাস শুরু হবে ওই টাইমগুলোতে হচ্ছে গিয়ে আমি এই জিনিসগুলো করে রাখি। সো যাতে আমার মানে এমন না মনে হয় যে আমার এটার কারণে আমার পড়াশোনার উপর ইম্প্যাক্ট ফেলতেছে, বিকজ আমার পড়াশোনাটা সবার আগে, তারপর হচ্ছে কোপিং মেকানিজম, মেইন জিনিসই ঠিক না থাকলে তো কোপিং মেকানিজম। সো ওই তো টাইম ক্রাঞ্চ যেগুলো থাকে, যে ক্লাস শুরু হওয়ার আগে বা র্যান্ডমলি বসে আছে ওই টাইমগুলো কাজে লাগানো। আসলে টাইম ম্যানেজমেন্টের মানে আমিও চিন্তা করতে পারি না এত ইউটিলাইজ করা যায় সময়। আচ্ছা আবিদা আপু, আপনার কাছে কি মনে হয় যে বিইং অ্যান অনলাইন টিচার এটা সম্পর্কে মানে কোন জিনিসগুলো হচ্ছে মানুষ দেখে না, বা মানুষ যেটা ভাবে আর যেটা রিয়ালিটি, তার মধ্যে পার্থক্য কতটুকু আপনার এক্সপিরিয়েন্স থেকে? যেটা সবাই ভাবে যে খুবই ইজি, ক্যামেরার সামনে দাঁড়ায় খালি পটপট পটপট কথা বলতেছে হয়ে যাবে, কিন্তু তার মানে একটা ক্লাসে দাঁড়ানোর আগে তুমি তো জানো আমাদের কতটুকু প্রিপারেশন দরকার। এবং স্কুল লাইফে যেটা হয় যে আমাদের টিচাররাও, মানুষ মাত্রই ভুল হয়, তো আমাদের টিচাররাও অনেক সময় দেখা যেত টুকটাক মানে তারা ভুল করতো, কিন্তু আমরা কিন্তু বলতাম স্যার এখানে ভুল হয়েছে, স্যার কিন্তু ঠিক করে দিত। কিন্তু অনলাইনে জায়গাটা এরকম যে ধরো একটা ছোট ভুলও যদি করে ফেলছে, এই যে ভুল করে ফেললো, কিন্তু এত ঘন্টার পর ঘন্টা একটা ক্যামেরার সামনে কোনো মানুষ নাই, এইভাবে কথা বলেই যাচ্ছি পাগলের মতো, বক বক বক, ব্রেনও তো অনেক সময় কাজ করে না, বাট সবাই যেটা ভাবে খুবই ইজি, আরে পড়াই ফেলতে পারবো, আসবো ক্যামেরার সামনে দাঁড়াবো, আর এটা কি কোনো ব্যাপার? কিন্তু আসলে আমি বলবো যারা এরকম বলে, একটু আসো ক্যামেরার সামনে, একটু দাঁড়াও, একটা ক্লাস নাও, তারপরে আসলে জাজ করো আর কি। যে আমিও মনে করতাম যে আরেকটা জিনিস হচ্ছে মানে এরকম হয় না যে এত পড়া কেমনে মনে রাখতেছে, যেটা আমার হয়তো আমি জিকে পড়তাম যখন অনলাইনে, আমার হয়তো ভাইয়া এত পড়া কেমনে মনে রাখতেছে, মানে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলে যাচ্ছে। তো পরে বুঝলাম যে আমরা যেরকম বলি তা আমরা তো আগে এটার প্রিপারেশন নেই, বা অনেক সময় দেখা যায় আমরা একটু নোট করে রাখি, যেটা হ্যাঁ কি পয়েন্টগুলো একটু নোট করে রাখি যেন সেটা আমরা স্টুডেন্টদেরকে দিতে পারি। এই জিনিসগুলো যেমন আমরা আগে ছোটবেলায় টিভিতে কি দেখতাম, টিভিতে যখন কোনো নাটক সিনেমা এগুলো দেখতাম মনে হইতো কি ওরাও মনে আমাদেরকে দেখতেছে, এই টাইপের আমাদের একটা ফিলিংস আসছে ছোটবেলায় একদম, তো ওরাও মনে আমাদেরকে দেখতেছে, হ্যাঁ আমরাও ওদেরকে দেখতেছি। তো অনলাইনের ক্ষেত্রেও আমার মানে এই ব্যাপারটা হইতো আর কি, যে একদম নড়াচড়া করা যাবে না, ইয়ে করা যাবে না, ভাইয়ারা মনে দেখতেছে, এই টাইপের। মানে আমি এত বড় হয়ে গেছিলাম, বাট আই ওয়াজ সো ইনোসেন্ট, এখনো অনেক ইনোসেন্ট। তো অনলাইনের ক্ষেত্রে যে ব্যাপারগুলো আসলে হয় আর কি, সবাই মনে করে যে খুবই সোজা, বাট আসলে এটার পিছনে আমাদের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা, আমাদের শরীর ব্যথা হয়ে যায়, তারপরে হচ্ছে মানে বকবক করা, মানে পাগলের মতো যেটাকে বলে বকবক করা, সেটা খুবই টাফ। বাট বাইরে থেকে মানুষকে জাজ করাটা খুবই সহজ, ধুম করে আমরা জাজ করে ফেলি, একটা কমেন্ট করে ফেলি, তো বাট ভিতর থেকে আসলে এটা খুবই পেইনফুল। এটা আসলে মানে আমার মনে হয় আমরা অফলাইনে স্টুডেন্ট হিসেবে টিচারের সামনে যেটা করতাম না, হ্যাঁ আমরা এখানে আপু ভাইয়া হয়ে আসতেছি, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই এম ট্রাইং টু টিচ ইউ সামথিং। আমাদের যে জিনিসটা মাথায় রাখা উচিত যে আমি অফলাইনে একটা টিচারের সাথে যেই নর্মাল এটিকেটসগুলো ফলো করতাম, এটা যেটা আমি ফলো করি, কারণ আমি একটা র্যান্ডম প্রোফাইলের আন্ডারে আছি দেখে এটা ভাবা যে আমি এটা বলে ফেলতেছি কি আর হবে, কিন্তু এটা কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য আমার পার্সোনালিটির একটা পার্ট হয়ে যাচ্ছে। উই আর রিয়েল হিউম্যান। হ্যাঁ উই আর রিয়েল হিউম্যান। তুমি যে জিনিসটা সামনে কাউকে বলতে পারতা না, বা হচ্ছে গিয়ে খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করা বা র্যান্ডমলি এসব ইউজ করা, তোমার মাথায় রাখা উচিত টিচারগুলো কিন্তু দে আর হিয়ার টু টিচ ইউ সামথিং। তোমার সাথে এখানে যতই আমরা তোমাদের জন্য জিনিসগুলো ইজি করে দেওয়ার চেষ্টা করি, তোমাদের সাথে মজা করি,
উই আর হিয়ার টু টিচ ইউ সামথিং। সো টিচারকে ওই ক্লাসে টিচারের মতো বাট এই সংখ্যাটা কিন্তু খুবই কম, তুমি জানো মানে আমাদের ইউটিউবে ক্লাস, তারপরে আমাদের ফেসবুকের কমেন্ট আমরা যদি দেখি আসলে হাজার হাজার কমেন্টের ভিতরে একটা দুইটা কমেন্ট। সো এইগুলো আসলে আমরা যে এগুলোর পাত্তা দেই না, ওরা হয়তো বুঝে না, ওরা ভাবে যে এগুলো নিয়ে আমরা অনেক পেন খাচ্ছি, বাট দেখা যায় এত পজিটিভিটির মধ্যে ছোট এক দুইটা নেগেটিভ জিনিস এগুলো থাকতে পারে। বাট এই যে বললাম যে ওরা যেগুলো বাইরে থেকে ভাবে, বাট সবাই আপনারা যেটা ভাবেন ভিতরের জিনিসগুলো একদম পুরোই ভিন্ন। আসবেন আমাদের এফএসআর অফিসে এসে দেখে যাবেন, সবার ইনভাইট রইলো আর কি। আচ্ছা আবিদ আপু, আপনি যদি টিচার না হতেন তাহলে আপনি কি হতেন বা কোন প্রফেশনে থাকতেন? টিচার যদি না হইতাম, আমার হচ্ছে মানে ম্যাজিস্ট্রেট হওয়ার অনেক ইচ্ছে। আচ্ছা, তো এটা আমার বাবার মানে আমার লাইফের এভরিথিংই হচ্ছে আমার বাবার মানে ইয়ার ইম্প্যাক্টটা বেশি, যেন বাবা পছন্দ করে যেটা সেটা আমাকে করতে হবে। মানে ছোটবেলায় এমন হয়তো যে আব্বু আমাকে যদি বলতো তুমি জাস্ট এই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করো, কিছু হইতে হবে না, ফার্স্ট সেকেন্ড হইতে পারো, বাট আমার ভিতরে এই কাজটা করতে, আমার বাবার মান সম্মান এখানে জড়ায় আছে, আমাকে ফার্স্ট হইতেই হবে, মানে এরকম হয়ে আমি সেই প্রোগ্রাম থেকে প্রাইজ নিয়ে চলে আসতাম। তো বাবারও এটাই শেষ হচ্ছে, আমি জানি না আমার বাবা দেখে যাইতে পারবে কিনা, বাট আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। টিচিং বাবা এখন টিচিং প্রফেশনে তার কোনো সমস্যা নাই, এটাও খুব ভালো এনজয় করতেছে, এবং তার মেয়ে এত এরকম একটা জায়গা আছে সেটা নিয়ে খুব প্রাউড ফিল করে। অ্যান্ড আমি চেষ্টা করি আর কি যে হয়তো টিচিংটা যদি ছাড়ি ওইদিকে মুভ করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড। আমি আপনাদের দুইজনকেই কতগুলো করে প্রশ্ন করব এবং আপনাদের সেগুলো উত্তর দিতে হবে, এবং উত্তর দেওয়ার অবস্থায় আপনাদের এটা দিয়ে খেলতে থাকতে হবে। পড়ে যাবে, তাও প্র্যাকটিস করে দিয়েছিলাম। হচ্ছে যার বেশি পড়বে সে হচ্ছে হেরে যাবে, আর যার কম পড়বে সে হচ্ছে জিতে যাবে। তাহলে লেটস স্টার্ট উইথ আবিদ আপুকে দিয়ে শুরু করি। আপু, আপনার সপ্তাহের সবচেয়ে ভালো সময় কোনটা? ফ্রাইডে। ওকে, এমন কোন একটা টপিক যেটা নিয়ে আপনি টানা 1 ঘন্টা কোনো প্রিপারেশন ছাড়া কথা বলতে পারবেন? খাগড়াছড়ি জেলা। আচ্ছা, এমন কোন বাংলা ওয়ার্ড আছে যেটা আপনি মনে হয় যে মানুষ যদি আরো বেশি ইউজ করতো তাহলে ভালো হতো? সেরা। কোনো কিছুতে সেরা বলাটা এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, আপনার প্রিয় লেখক বা কবি কে? হুমায়ুন আহমেদ। আপনি ইমেল বা চিঠি কোনটা পেতে বেশি পছন্দ করবেন? চিঠি। ওকে, যদি আপনার কোওয়ার্কার্সরা অর্থাৎ আমরা আপনাকে ভোট করতাম যে মোস্ট লাইকলি টু, যে কোন ব্যাপারটা আপনি করার সম্ভাবনা সবচেয়ে বেশি, তাহলে কোনটা হইতো? আমি বলি এটা মোস্ট লাইকলি টু গেট ম্যারিড দিস ইয়ার। হ্যাঁ, খুব তাড়াতাড়ি বিয়ে করব ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা সবাই অপেক্ষায় থাকলাম শেষ আবিদ আপুর র্যাপিড ফায়ার রাউন্ড। ওকে, আবার একবারও পড়ে না। গ্রেট, আই এম লুজিং ইট অলরেডি। এবার হন আপু, লেটস স্টার্ট। আচ্ছা, আপনি যদি একটা রিল হইতেন তাহলে ব্যাকগ্রাউন্ডে কোন মিউজিকটা থাকতো? ইউ আর অন ইওর ওন কিড। ওকে, গ্রেট। আপনার এমন কোন হ্যাবিট হুইচ হেল্পস ইউ ম্যানেজ টাইম বেটার? টু ডু লিস্ট মেইনটেইন করা, টাইম ট্র্যাক করা। আচ্ছা, আপনার লাইফে যদি একটা টাইটেল থাকতো, হোয়াট উড ইট বি? শি ডাজন্ট নো হোয়াট শি ইজ ডুইং। আপনি যদি একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন যে আপনার 1 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে, তাহলে আপনার ফার্স্ট পোস্ট কি হবে? নেক্সট 2 মিলিয়ন হিট করার জন্য যেটা লাগে। আচ্ছা, তাহলে আবিদ আপু অলরেডি ওয়ান, তো লেটস স্টিল কিপ প্লেইং। হোয়াটস দ্য ফানিয়েস্ট কমেন্ট ইউ গট? কায়ারুলাস লিনিয়াস কি? কায়ারুলাস লিনিয়াস কি? ওকে। আর আপনার সবচেয়ে বেশি ইউজড অ্যাপ কোনটা অন ইউর? ইনস্টাগ্রাম। ওকে, শেষ, ডান। ওকে, তাহলে হচ্ছে আবিদ আপু আমাদের র্যাপিড ফায়ার জিতে গেছে, তাহলে অহন আপু আজকে আমাদের দুজনকে খাওয়াবে। আচ্ছা, তাহলে থ্যাংক ইউ সো মাচ আবিদ আপু, অহন আপু দুইজনকে। খুবই সুন্দর একটা সময় গেল আপনাদের সাথে গল্প করে, আপনাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, এবং আপনাদেরকেও অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। দেখা হচ্ছে সিলেবাসের বাইরের পরের এপিসোডে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, টাটা।